ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কিল আপ উইথ শুভজিৎ। আজ চলে এসেছি কোডিং ডিকোডিং এর ক্লাস নিয়ে। এই কোডিং ডিকোডিং এনএমএমএস স্কলারশিপ পরীক্ষার জন্য যেমন জরুরি, তেমন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার মধ্যেও এই কোডিং ডিকোডিং এর প্রশ্ন আসে। তাহলে চলো কোডিং ডিকোডিং নিয়ে আলোচনা শুরু করা যাক। কোডিং ডিকোডিং কি? কোডিং ডিকোডিং হলো এমন এক ধরনের যৌক্তিক বা লজিক্যাল প্রশ্ন যেখানে কিছু শব্দ, সংখ্যা বা অক্ষরকে একটি নির্দিষ্ট নিয়মে গোপন সংকেত বা কোড আকারে লেখা হয়। পরীক্ষার্থীর কাজ হলো এই নিয়মটা বোঝা, যে কিভাবে এই কোডটা তৈরি হলো, বা এই নিয়মটি বুঝে নিয়ে নতুন শব্দ বা বাক্যের কোডের অর্থ নির্ণয় করা। যেমন একটা উদাহরণ আমি দিলাম, ধরে নাও কারো একটা নাম রাজু, কোন একটা কোড দিয়েছে রাজু। রাজুকে লেখা হচ্ছে রাজু একটা শব্দ, যাকে লেখা হচ্ছে SBKV। তাহলে সেই একই কোডের নিয়মে রামকে কি লেখা হবে? প্রশ্ন এরকম দিয়েছে ধরে নাও। তাহলে রাজুকে লেখা হয়েছে SBKV, তাহলে রামকে কি লেখা হবে? এইখানে কোন নিয়মটা খাটছে? এখানে যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখো আরটা হয়ে গেছে এস। তাহলে আর থেকে এসে যেতে গেলে কি করতে হয়? +1 করলে আমি আর এর পরের ক্যারেক্টার এস পাবো। এটা হয়ে গেছে বি, তার মানে এটাও +1 হয়েছে। যেটা হয়েছে কে, এটাও +1 করে হয়েছে। ইউটা হয়েছে ভি, এটাও +1 করে হয়েছে। মানে সব কটা যা যা লেটার আছে সেগুলো +1 করে আমি যেটা পেয়েছি সেটাই হচ্ছে কোড। পরীক্ষায় কোডটা দেয়া থাকবে, রাজুকে বলা হচ্ছে SBKV। তাহলে একই নিয়মে রামকে কি বলা হবে? রামের কোড তোমাকে নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে? রাজুর কোড দেওয়া ছিল, একই নিয়মে রামের কোড তোমাকে তৈরি করতে হবে। তাহলে একইভাবে +1 করে করলে কত হবে? দেখতে পাচ্ছ আর মানে এস আসবে, এ মানে বি আসবে, এম মানে এন আসবে। তাহলে SBN হচ্ছে রামের কোড। তোমাকে এইরকম প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। এটা একটা খুব সহজ উদাহরণ দিলাম, আরো কঠিন কঠিন জটিল জটিল নিয়মেরও হয়, আমি সেগুলো পরে পরে দেখাচ্ছি। তাহলে পরীক্ষার্থীর কাজ কি হচ্ছে? আমাকে নিয়মটা বুঝে নিতে হবে, দিয়ে বাক্যের কোড বা অর্থ নির্ণয় করতে হবে। সহজভাবে বলতে গেলে আসল বার্তাকে একটি নির্দিষ্ট নিয়মে রূপান্তর করা হয়, যেটাকে বলা হচ্ছে কোডিং। এই রাজুকে একটা নির্দিষ্ট নিয়মে +1 করে করে আমরা একটা কোড বের করেছি, এটা হচ্ছে কোডিং। আবার সেই কোড থেকে আসল বার্তা বের করাটা হচ্ছে ডিকোডিং। মানে এই কোড থেকে তুমি যদি আবার রাজুতে ফিরে যেতে চাও, তাহলে -1 করতে হবে। এস থেকে যদি -1 করো তাহলে আর এ ফিরে যাবে, বি থেকে -1 করলে এতে ফিরে যাবে। তার মানে কি, +1 করা হয়েছিল, -1 করলে তুমি নিউট্রাল হয়ে যাবে, আগের জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে? তো আমরা কিছু কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবো। তাহলে আমরা দেখি কোডিং ডিকোডিং এর টাইপ গুলো দেখি। কোডিং ডিকোডিং আমরা করব কেন? এটা করার উদ্দেশ্য কি? বিভিন্ন চাকরির পরীক্ষায় কেন এগুলো আসে? এনএমএমএস স্কলারশিপ পরীক্ষায় কেন এই কোডিং ডিকোডিং দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে? এর কারণ হচ্ছে এই ধরনের প্রশ্নে পরীক্ষার্থীর যুক্তি বিশ্লেষণ ক্ষমতা, পর্যবেক্ষণ ক্ষমতা, ধাঁধা সমাধানের দক্ষতা যাচাই করা হয়। যে তুমি কতটা ইন্টেলিজেন্ট সেটা যাচাই করা হচ্ছে। তোমার কতটা বুদ্ধিমত্তা আছে তুমি দেখতে পাচ্ছ, তোমার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা, তুমি দেখে কি করে কোডকে ডিকোড করতে পারছো একটা কোড দেখে। ঠিক আছে? কোডের মধ্যে থেকে প্যাটার্ন খুঁজে পাচ্ছ তুমি কি করে, এই বিশ্লেষণ ক্ষমতাকে তোমার পরীক্ষা করা হচ্ছে। কোডিং ডিকোডিং এর কয়েকটা ধরন হয়, এখানে আমি কয়েকটা ধরন আলোচনা করেছি। যেমন ১ নম্বরে আসছে ওয়ার্ড কোডিং বা শব্দ কোডিং। এখানে কোনো একটা শব্দকে অন্য একটা শব্দ দিয়ে বদলে দেওয়া হবে, দিয়ে তোমাকে বলা হবে যে নতুন একটা শব্দের জন্য বা বাক্যের জন্য কোড নির্ণয় করতে বলা হবে। একটা উদাহরণ দেখো, কোনো একটা ভাষাতে ধরে নাও হাউ আর ইউ কে বলা হচ্ছে কানাডা। হাউ আর ইউ কে বলা হচ্ছে কি? কানাডা। কোনো একটা ভাষা আছে, সেই ভাষাটা যে কোনো ভাষা হতে পারে, স্প্যানিশ হতে পারে, যা হোক একটা হতে পারে। সেই ভাষায় হাউ আর ইউ কে বলা হচ্ছে কানাডা, উই আর হ্যাপি কে বলা হচ্ছে নাটাকো, উই অ্যান্ড ইউ কে বলা হচ্ছে টাপোডা। এখান থেকে তোমাকে কোড বের করতে বলেছে হাউ আর ইউ, হাউ ইউ হ্যাপি, এই বাক্যের জন্য কোড তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখি এটা কিভাবে সলভ করা যায়। এটা সলভ করার জন্য আমরা যেটা কি করব, প্রথম দুটো বাক্যকে নিয়ে নেব। প্রথম দুটো বাক্যের মধ্যে কি মিল আছে আমরা সেই মিলটাকে হাইলাইট করব। ধরো না, হাউ আর ইউ আর উই আর হ্যাপি, এই দুটো বাক্য নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। দুটোর মধ্যে কি মিল আছে? দুটো বাক্যের মধ্যেই আর রয়েছে, সেটাকে আমি একই চিহ্ন দিয়ে মার্ক করব। দুটোকে আমি ইলিপস দিয়ে বা বৃত্ত করে আমি মার্ক করলাম। ঠিক আছে? তাহলে হাউ আর ইউ কে, হাউ আর ইউ আর উই আর হ্যাপি, এই দুটো বাক্যের মধ্যে আর এর মিল আছে। তাহলে তাদের কোডের মধ্যেও কোনো না কোনো মিল থাকবে। ঠিক আছে? কোডের মধ্যেও এরকম মিল থাকবে। কি মিল আছে? দুটো কোডের মধ্যে দেখো, লেফট সাইডে দেখো হাউ আর ইউ, লেফট সাইডে দেখো কানাডা ছিল। উই আর হ্যাপির বাম দিকে দেখো নাটা কো ছিল। তাহলে এদের মধ্যে মিলটা কি আছে? দু জায়গাতেই রয়েছে না, এনে না। তার মানে আমি কি বুঝলাম?
এ আর ই আর, আর শব্দটার কোড হলো কি না। এখান থেকে আমি পেলাম। এবার হয়ে গেল প্রথম দুটো বাক্যের মধ্যে মিল পেয়ে গেছি। এবারে আর দুটো বাক্যের মধ্যে দেখি, মানে দ্বিতীয় আর তৃতীয় নিয়ে আমি আলোচনা করছি এবারে। দ্বিতীয় তৃতীয়, উই আর হ্যাপি, উই অ্যান্ড ইউ, এই দুটো বাক্যের মধ্যে কি মিল আছে? এদের মধ্যে উই এ মিল আছে, উই। তাহলে উইটাকে আমি হাইলাইট করছি, একই চিহ্ন দিয়ে মার্ক করছি। তাহলে এই দুটো বাক্যের বাম দিকেও একই রকম মিল থাকা উচিত, দুটো মিল থাকা উচিত। কি মিল আছে দেখো, না টাকো ছিল আর টাপো ডা ছিল। তাহলে এখানে দেখো টাটা দেখো দুটো বাক্যের মধ্যেই রয়েছে। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, উই যে শব্দটা ছিল তার কোড কি পেলাম আমি, টা। হয়ে গেল, প্রথম দ্বিতীয় করেছি, দ্বিতীয় তৃতীয় করেছি। এবারে ১ নম্বরের সঙ্গে ৩ নম্বর করব। ১ নম্বরের সাথে ৩ নম্বরের কোনো মিল আছে নাকি দেখো। ঠিক আছে। হাউ, আচ্ছা আর তো অলরেডি হাইলাইট হয়ে গেছে, অলরেডি ওকে নিয়ে নিয়েছি। হাউ অ্যান্ড ইউ এই দুটো পড়ে আছে। আর এখানেও আছে অ্যান্ড ইউ। তাহলে কি মিল পাচ্ছি আমি, ইউ শব্দটার মিল পাচ্ছি। ইউটাকে আমি একটা অন্য চিহ্ন দিয়ে মার্ক করলাম, ইউ। এখানেও পেয়েছি আমি ইউ। তাহলে এই দুটো বাক্যের বাম দিকেও একই রকম মিলযুক্ত কোনো শব্দ থাকবে। ঠিক আছে। তাহলে এই বাক্যের মধ্যে ইউ মিল ছিল প্রথম বাক্যে, তৃতীয় বাক্যেতেও ইউ ছিল। তাহলে একই রকম প্রথম বাক্যের বাম দিকের কোডটা আর তৃতীয় বাক্যের বাম দিকের কোডটাকে আমাকে দেখতে হবে কি মিল পাওয়া যায়। এখানে তুমি দেখলে বুঝতে পারবে ডা বলে একটা শব্দ আছে, যেটা দু জায়গাতেই রয়েছে। তাহলে এখান থেকে কি পেলাম, ইউ এর কোড হলো ডা। ঠিক আছে। ওদের মধ্যে মিল একমাত্র ছিল ইউতে, আর বাম দিকেও একমাত্র মিল আছে ডাতে। ঠিক আছে। তার মানে এখান থেকে বুঝলাম ইউ এর কোড হলো ডা। এটা হচ্ছে আমার কোড নির্ণয় করা হয়ে গেল। এইবার আমাকে প্রশ্ন করেছে হাউ ইউ হ্যাপি, এর কোড বের করতে বলেছে। হাউ এর জন্য কি আমি পেয়েছি, না পাইনি। এবার হাউ কে খোঁজো, এই বাক্যের মধ্যে হাউ কোথায় আছে। হাউ একটা জায়গাতেই পড়ে আছে। তোমরা, আমি একটা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করছি। হাউ শব্দটা প্রথম বাক্যের মধ্যে ছিল, আর তার কোড যেটা পড়ে আছে কা, কাটা হচ্ছে হাউ এর কোড। কারণ অলরেডি আমি পেয়ে গেছি আর এর কোড হচ্ছে না, আর ইউ এর কোড হচ্ছে ডা। তাহলে আর আর ইউ তো অলরেডি নেওয়া হয়ে গেছে, পড়ে রইল কে, হাউ পড়ে রইল। এই হাউ এর কোডটা কি, তাহলে কা। তাহলে হাউ এর কোড আমি পেয়েছি কা, সি এ কা। এবার ইউ এর কোড অলরেডি আমি এখান থেকে নির্ণয় করেছি অলরেডি। ইউ এর কোড হচ্ছে ডা, কা, ডা। এবার হচ্ছে হ্যাপির কোড। হ্যাপির কোড দেখো কোনো বাক্যের মধ্যে হ্যাপি ছিল কিনা। আমি তো হ্যাপির কোড রাইট সাইডে পাইনি এখনো। তাহলে হ্যাপির কোড একটা বাক্যের মধ্যে ছিল, দেখো এই যে দ্বিতীয় বাক্যে ছিল হ্যাপি। আর কোথায় রয়েছে হ্যাপি, এই হ্যাপির দেখো এই হ্যাপি যে বাক্যে পেয়েছি ওর বাম দিকে কোন কোডটাতে কোনো মার্ক পড়েনি, দেখো কোতে কোনো মার্ক পড়েনি। তার মানে হ্যাপির কোড হচ্ছে কো। কারণ আর এর কোড হচ্ছে না, আর উই এর কোড হচ্ছে টা, আমরা অলরেডি পেয়েছি। তার মানে হ্যাপির কোড হচ্ছে কো। তাহলে এখান থেকে হ্যাপির জন্য পেলাম সিও কো। আনসারটা তাহলে কি হলো, হাউ ইউ হ্যাপিকে ওই ভাষাতে কি বলা হবে, কাডাকো। এটা হচ্ছে আমাদের উত্তর, কাডাকো হচ্ছে উত্তর। এই ধরনের কোডিং ডিকোডিং এর প্রশ্ন থাকবে, খুবই সহজ প্রশ্ন, এবং কয়েকটা বছরে এরকম প্রশ্ন আসে, মানে প্রত্যেক বছরই একটা দুটো করে আসে কোডিং ডিকোডিং থেকে এই ধরনের প্রশ্ন। কোডিং ডিকোডিং থেকে 5টা করে প্রশ্ন আসে, এই টাইপের একটা কি দুটো আসে। এই কোডিং ডিকোডিং এর অনেকগুলো টাইপ হয়, এটা একটা টাইপ। তাহলে এরপর আসছে লেটার কোডিং বা বর্ণ কোডিং। এখানে কিরকম হয়, যেমন কোনো একটা শব্দকে অন্য শব্দ দিয়ে বদলে দেওয়া হয়। যেমন একটা লেটার সি এ টি, ক্যাট, ক্যাট শব্দটাকে ডিবি ইউ দিয়ে বদলে দেওয়া হচ্ছে, ক্যাটকে বলা হচ্ছে ডিবি ইউ। তাহলে কি করে পেলাম ক্যাটকে ডিবি ইউ, কি করে করা হচ্ছে, খেয়াল করে দেখো, সির সাথে +1 করলে তুমি পাবে ডি, এর সাথে +1 করলে তুমি পাবে বি, আর টির সাথে +1 করলে তুমি পাবে ইউ। তার মানে +1 করে হয়েছে, দেখো সি এ টি ছিল, সেটা হয়ে গেছে ডি বি ইউ। সির সাথে +1 করলে ডি পাই, এর সাথে +1 করলে বি পাই, টির সাথে +1 করলে ইউ পাই। তাহলে +1 করে এই কোডটা তৈরি হয়েছে। লেটার কোডিং এ এরকম হয়, একটা লেটারকে অন্য লেটার দিয়ে বদলে দেওয়া হবে। এবার সেটা সবসময় যে সোজাসুজি এরকম নিয়ম হবে তা নয়, কখনো কখনো এরকম নিয়মও হতে পারতো, ধরো সিএটি কে আমাদের এরকম ভাবে এরকম নিয়মেও বদলে দেওয়া যেতে পারতো। সিএটি তাকে এরকম করে বদলে দেওয়া আছে, এরকম করে বদলে দেওয়া আছে, এরকম করে করা হয়েছে। ঠিক আছে। আর মনে করো যে টি কে করা হয়েছে, এখানে করা হয়েছে ইউ, আর সি কে করা হয়েছে এখানে ডি, আর এ কে করা হয়েছে বি, এরকম হতে পারতো, কোনাকুনি নিয়মও এরকম হয়। ঠিক আছে। তাহলে সি +1 করো, তাহলে ডি পাচ্ছ। আর এখানে ছিল এ, সেটাকে +1 করে হয়েছে বি, এই সোজা বসেছে। আর টি কে +1 করে যে ইউ হয়েছে সেটা বাম দিকে বসেছে। তাহলে এরকম কোনাকুনি নিয়মও কিন্তু হতে পারে। নিয়ম সবসময় যে সোজাসুজি হবে তা নয়, আমাকে মানে বুদ্ধি খাটিয়ে দেখতে হবে যে কোন দিকে কোন নিয়মটা পাচ্ছে।
এটা হচ্ছে লেটার কোডিং বা বর্ণ কোডিং। এবার হচ্ছে সাবস্টিটিউশন কোডিং। সাবস্টিটিউশন কোডিংটা খুব মজাদার। এখানে একটা বাক্যকে বা একটা শব্দকে অন্য একটা শব্দ দিয়ে পুরো বদলে দেওয়া হবে। ঠিক আছে? একটা শব্দ বা বস্তুকে অন্য শব্দ দিয়ে বদলে দেওয়া হবে। সেই শব্দটা সম্পূর্ণ আলাদা ধরনের হতে পারে, মানে যা তোমার ধারণার বাইরে, এরকম হতে পারে। যেমন হয়তো বলল, ডিমকে বলা হলো মাছ। ঠিক আছে? মাছকে বলা হলো মাংস। ঠিক আছে? এবারে আহ দুধকে বলা হলো বেড়াল। এরকম ধরনের বদলে দেওয়া হতে পারে। কোনো একটা শব্দকে অন্য শব্দকে অন্য শব্দ দিয়ে বদলে দেওয়া হতে পারে। ঠিক আছে? এরকম। যেমন উদাহরণ একটা দেখো এখানে। যেমন পেন ইজ কল্ড বুক। পেনকে বলা হলো বই। পেনের এখন নতুন নাম দিয়ে দিলাম বই। বুক ইজ কল্ড পেপার। বইয়ের এখন নতুন নাম হলো আজ থেকে পেপার। দেন হোয়াট উই রাইট উইথ। তাহলে আমরা কি দিয়ে লিখি? তাহলে প্রশ্ন, আমরা কি দিয়ে লিখি? তোমরা নর্মালি বলো, তোমরা কি দিয়ে লেখো? এখানে আছে পেন আছে, বই আছে, পেপার আছে। আমরা অবশ্যই পেন দিয়ে লিখি। উত্তরটা হচ্ছে পেন। কিন্তু পেনের একটা নতুন নামকরণ করা হয়েছে। পেনকে বলা হচ্ছে এই প্রশ্নে, পেনের নাম দেওয়া হয়েছে বই, বুক। পেনের নাম কি দেওয়া আছে? বুক। দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে পেনকে আমি পেন বলবো না, পেনের নতুন নাম হয়ে গেছে কি? বই। ঠিক আছে? তাহলে আমরা কি দিয়ে লিখি? উত্তর হলো বই। আমরা বই দিয়ে লিখি। এরকম এরকম মজাদার খুব প্রশ্ন হয়, সাবস্টিটিউশন কোডিং বলে। এরকম একটা উদাহরণ আমি তৈরি করে দিচ্ছি, এখন একটা প্রশ্ন আমি বানাচ্ছি। দেখো প্রশ্নটা খুব মজাদার হবে। ধরো এরকম একটা প্রশ্ন করেছে, যদি আকাশকে বলা হয়, আকাশকে বলা হয় বৃষ্টি, সমুদ্রকে বলা হয় আকাশ, তাহলে জাহাজ কোথায় চলে? জাহাজ কোথায় চলে? তাহলে আমরা এই প্রশ্নের কি উত্তর করব? জাহাজ কোথায় চলে? আমরা নর্মালি সবাই জানি কি, জাহাজ চলে সমুদ্রে। উত্তর হবে সমুদ্রে। কিন্তু এই প্রশ্নে নতুন নতুন নামকরণ করা হয়েছে। আকাশকে বলা হচ্ছে বৃষ্টি, আর সমুদ্রকে বলা হয় আকাশ। তাহলে সমুদ্রকে বলা হচ্ছে আকাশ, সমুদ্রের নতুন নাম হয়ে গেছে কি? আকাশ। তাহলে জাহাজ কোথায় চলে? সমুদ্রে চলে, কিন্তু সমুদ্রের নতুন নাম কি করেছি? সমুদ্রের নতুন নাম হয়ে গেছে আকাশ। আজ থেকে সমুদ্রকে আমরা আকাশ বলবো এই প্রশ্ন অনুযায়ী। তাহলে জাহাজ কোথায় চলে? সমুদ্রে। কিন্তু উত্তরটা সমুদ্রে হবে না, সমুদ্রের নতুন নাম আকাশ। তাহলে জাহাজ কোথায় চলে? আকাশে চলে। ঠিক আছে? এইরকম হবে উত্তর। এটা কিন্তু সাধারণ জাহাজের কথা হচ্ছে, উড়োজাহাজের কথা হচ্ছে না, এরোপ্লেনের কথা হচ্ছে না। ঠিক আছে? সাধারণ জাহাজ কোথায় চলে? আকাশে চলে। এরকম হবে উত্তর। ঠিক আছে? চলো এইরকম ধরনের প্রশ্ন আমরা কিছু দেখব পরবর্তীতে, উদাহরণে আমরা দেখব। এবার আসছে নাম্বার কোডিং বা সংখ্যা কোডিং। এখানে একটা বাক্যর জন্য, একটা বাক্যকে কয়েকটা সংখ্যা দিয়ে লেখা হবে। দিয়ে কোনো একটা শব্দের জন্য বা কোনো একটা বাক্যের জন্য তোমাকে কোড নির্ণয় করতে বলবে। ঠিক আছে? এটা একই রকম, সেই আমরা যেমন শব্দের কোডিং করেছিলাম লেটার কোডিং, সে একই রকম। দেখো রেড ইজ বিউটিফুল কে বলা হচ্ছে 1 2 3, স্কাই ইজ ব্লু কে বলা হচ্ছে 5 4 2। তাহলে ইজ এর কোড কত? দেখো দুটো বাক্যের মধ্যে কি মিল আছে? দুটো বাক্যের মধ্যে ইজ এর মিল আছে। তাহলে দুটো বাক্যের ডান দিকেও একটা শব্দের মিল থাকবে, কারণ এই ইজ ছাড়া আর কোনো তো মিল দেখতে পাচ্ছি না দুটো বাক্যের বাম দিকে। তাহলে ডান দিকেও একটা শব্দেরই মিল থাকবে, একটা সংখ্যারই মিল থাকবে। 1 2 3 5 4 2। তাহলে পাচ্ছি এখান থেকে মিলযুক্ত সংখ্যা কত? 2 পাচ্ছি। দুটোর মধ্যে কি মিল সংখ্যা আছে? 2। বাম দিকে ইজ ইজ মিল আছে, ডান দিকে 2 2 মিল আছে। তাহলে ইজের কোড কি? ইজের কোড হচ্ছে 2। এটাকে বলা হচ্ছে নাম্বার কোডিং। এবার আছে সমাধানের ধাপ। এই যে আমরা প্রশ্নগুলো সমাধান করব, সমাধান করার ধাপগুলো কিরকম হবে? সব বাক্য বা কোড একসাথে লিখে নিতে হবে, আমরা যেরকম লিখে নিচ্ছিলাম, বা তুমি প্রশ্নেও করতে পারো পেন্সিল দিয়ে। সাধারণ শব্দ বা কমন কোড খুঁজে বার করতে হবে। সাধারণ মানে কোন দুটো মিল আছে, মিলযুক্ত শব্দ খুঁজতে হবে। সাধারণ মানে, কমন মানে মিলযুক্ত শব্দ খুঁজে বার করতে হবে। একাধিক বাক্যের মিল বিশ্লেষণ করো। দুটো বাক্যের মধ্যে যদি মিল থাকে তাদেরকে বিশ্লেষণ করে দেখো। টেবিল আকারে শব্দকে সাজিয়ে ধীরে ধীরে অজানা শব্দের জন্য কোড নির্ণয় করো, যেমনটা আমরা এক্ষুনি করেছিলাম। নিয়ম বোঝার পর নতুন নতুন শব্দের প্রয়োগ করো। এই হচ্ছে কাজ। একটা উদাহরণ আমরা দেখি। ইন এ সার্টেন কোড। আচ্ছা, প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু বাংলাতে থাকবে, ইংরেজিতে থাকবে, দুটো ভার্সনই থাকবে। আমি এখন বোঝানোর জন্য ইংরেজি করছি, পরবর্তীতে উদাহরণে আমরা যখন আলোচনা করব বাংলা ইংরেজি বা বাংলা ভার্সন আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো, ইন এ সার্টেন কোড, কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজে
2 4 7 2 4 7 মানে স্প্রেড রেড কার্পেট, 2 3 6 মানে ডাস্ট ওয়ান কার্পেট, 2 3 4 মানে ওয়ান রেড কার্পেট। তাহলে এখান থেকে স্প্রেডের কোড বের করো। তাহলে আমাকে মিলযুক্ত শব্দ খুঁজে বার করতে হবে। স্প্রেড রেড কার্পেট, প্রথম দুটো বাক্যকে নিয়ে আমি প্রথমে ভাবি। স্প্রেড রেড কার্পেট, ডাস্ট ওয়ান কার্পেট। তাহলে মিলযুক্ত শব্দ একটাই রয়েছে, কার্পেট। দু জায়গাতেই রয়েছে কার্পেট। দু জায়গাতে না, একটু খেয়াল করে দেখবে 3 জায়গাতে রয়েছে কার্পেট। এখানেও রয়েছিল। 3টে বাক্যেই কার্পেট ছিল। তাহলে 3টে বাক্যের মধ্যে এমন কোনো সংখ্যা আছে যেটা 3 জায়গাতেই রয়েছে, সেটা হচ্ছে 2। তাহলে কার্পেটের কোড কত? কার্পেটের কোড হচ্ছে 2, যেটা আমার প্রশ্নে দরকার নেই। ঠিক আছে, আমি মার্ক করে নিলাম। কার্পেটের জন্য কোড পেয়ে গেছি। এবার আসছে 2 নম্বর আর 3 নম্বরকে তুমি চেক করো, এদের মধ্যে আর কি মিল আছে। ডাস্ট ওয়ান আর ওয়ান রেড, দুটোর মধ্যে ওয়ান শব্দের মিল আছে, ও এনি ওয়ান। তাহলে এটাকে আমি অন্য কালি দিয়ে করছি। ওয়ানটাকে আমি সার্কেল করছি, এখানে ওয়ানটাকে সার্কেল করছি। 2 নম্বর 3 নম্বর বাক্যে ওয়ানের মিল আছে। ঠিক আছে। আর 2 নম্বর 3 নম্বর বাক্যে সংখ্যার কি মিল আছে? দু জায়গাতেই 3 3 রয়েছে। 3 3 থ্রি রয়েছে আর 3 রয়েছে। তার মানে কি? এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যে ওয়ানের কোড হচ্ছে 3, যেটা আমার দরকার নেই। আমার স্প্রেডের কোড চেয়েছে। আমার ওয়ানের কোড লিখেও কিছু লাভ নেই, সময় নষ্ট আমি করছি না। ঠিক আছে। এবার আসছে কি, আবার দেখবো 1 নম্বরের সাথে 3 নম্বর, এই দুটো বাক্যের মধ্যে কিছু মিল আছে কিনা। দুটো বাক্যের মধ্যে দেখো রেডে রেডে মিল আছে, রেড রেড। রেডকে আমি একটু রেড কালার দিয়েই মার্ক করি। রেডকে আমি রেড কালারের ট্রায়াঙ্গেল দিয়ে করছি, রেড। আর এখানে রয়েছে রেড। তাহলে ওই দুটো শব্দের মধ্যে বাম দিকেও কোডে কিছু মিল থাকবে। কোডে রয়েছে দেখো 4 4, দু জায়গাতে রয়েছে 4। রেডের কোড কি পেয়েছি আমি? 4। তাহলে স্প্রেডের কোড কত দেখে নাও। স্প্রেড একা পড়ে আছে 1 নম্বর বাক্যে, স্প্রেড একা পড়ে আছে। তাহলে কি, ওর কোডও একা পড়ে আছে, সেটা কেউ হাত দেয়নি, সেটা হচ্ছে 7। স্প্রেডের কোড কত পেলাম আমি? স্প্রেড ইকালস টু 7। উত্তর হচ্ছে 7। যদি কেউ বুঝতে না পারো, ভিডিওটাকে আবার সামনের দিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে আরেকবার দেখো, দেখলে বুঝতে পারবে। চলো, পরবর্তী প্রশ্ন আমরা একটু আলোচনা করি। আরেকটা প্রশ্ন, রোজকে বলা হচ্ছে কিউপিইউডি। তাহলে কি করে হচ্ছে রোজকে কিউপিইউডি করলো? সেই একইভাবে লিলিকে তোমাকে করতে হবে একই কোডিং এ। লিলিকে কি বলবো? ঠিক আছে, এখানে উত্তর করা আছে, আমি বোঝাচ্ছি। রোজ, ROAC, রোজ হয়েছে কি? QPED। এবার তোমাকে দেখতে হবে যে আর এর সাথে ডির কি কোনো সম্পর্ক হচ্ছে, ও আর এর সাথে কিউর কোনো সম্পর্ক হচ্ছে, আর এর সাথে পির কোনো সম্পর্ক হচ্ছে, এরকম আমাকে চেক করে করে দেখতে হবে। সব রকম সম্পর্ক আমাকে চেক করে করে দেখতে হবে। তাহলে আর আর কিউ, কিউ আর পরপর পড়ছে, PQR, আর কিউর পর আর আসে। PO, PO তে ওর পরে পি আসে। ঠিক আছে। এস এর সাথে ইর কোনো সম্পর্ক নেই, কারণ এস আর ই পাশাপাশি নয়। এস আর ই তো পাশাপাশি হচ্ছে না। তাহলে আহ, আমি কিছু ভুল লিখেছি। হ্যাঁ, আমি কিছু ভুল লিখেছি। QPUD, নট ইডি, ইউডি। এটা ইউডি ছিল। এস এর সাথে ইউ, এস টি ইউ, এস এর সাথে +2 করলে ইউ পাবো। আর ইর সাথে ডি, ডি থেকে ই থেকে -1 করলে ডি পাবো। এরকম একটা সম্পর্ক দাঁড়াচ্ছে। আপাতত এটাই আমি লিখে দেখি। তাহলে আর কে আমি PQR, আর থেকে -1 করলে কিউ পাবো, কারণ আর এর সামনের অক্ষর হচ্ছে কিউ, কিউআর। আর থেকে এক বাদ দাও, মানে এক বিয়োগ করো, তাহলে তুমি কিউতে পৌঁছাতে পারবে। ওর সাথে পি, ও তার সাথে +1 করো, পি পাবে। এস এর পর ইউ, STU, তাহলে এস এর পর +2 করলে ইউ পাবে। ই থেকে ডি, তাহলে -1 করলে তুমি ই থেকে ডি পাবে। এরকম একটা নিয়ম দেওয়া আছে, +1 +1 +2 -1। এবার সেই নিয়মে লিলিকে করে দেখি যে একই নিয়মে পড়ছে কিনা। আমি এরকম একটা নিয়ম সাধারণভাবে পাচ্ছি। যদি এই নিয়মে লিলিকে আমি করে যদি অপশনের সাথে মিল পেয়ে যাই, তাহলে ঠিক আছে। না পেলে আর এর সাথে ডির খুঁজবো, ইর সাথে কিউর খুঁজবো, এরকম খুঁজতে পারি। তাহলে লিলি, LILY, তাহলে এল থেকে -1 করো। এল এর আগের অক্ষর কত হবে? JKL, কে এর পর হয় এল, এল থেকে -1 করলে কে হবে। আই থেকে, আই এর সাথে +1 করো। কিভাবে +1 করলে কত পাবো? দেখো এখানে -1 +1 +2 -1, এই নিয়ম খাটানো হয়েছিল। তাহলে -1 +1, পরে করব +2, তারপরে করব -1, এই নিয়মে করব। তাহলে -1 এ কে পেয়েছি? আই এর সাথে +1, মানে আই এর পরের অক্ষর জে। এল থেকে +2, LMN, এটা এন হবে, LMN।
আর ওয়াই থেকে -1 করলে XY এক্স হবে। ঠিক আছে, আমি কিছু ভুল করেছি কি? আনসারের সাথে আমার মিলছে না। এল থেকে কে হয়েছে ওর, STU, STU, না এই উত্তরটা ভুল আছে, উত্তরটা ভুল আছে। উত্তরটা KH করা আছে, সেটা হবে না। ও থেকে পি, আর থেকে কিউ করতে গেলে -1, ও থেকে পি +1, এস থেকে ইউ, STU +2, ই থেকে ডি, ই থেকে ডি পিছনে যেতে যাচ্ছি মানে -1। এই নিয়মে হচ্ছে না, এই উত্তরটা ভুল আছে। ঠিক আছে, এইভাবে আমাদের উত্তর খুঁজতে হয়। আমার উত্তরটা হওয়া উচিত ছিল KJNX, এটা একটু ভুল উত্তর লেখা আছে, KJNX হচ্ছে এটার উত্তর। ঠিক আছে, এটা একটা উদাহরণ দেখলাম। তোমাদের এত কঠিন আসবে না আশা করছি, আমি তুমি কয়েকটা ইয়ারের প্রশ্ন আমি দিয়ে আলোচনা করে দেবো, তোমরা নিজেরাও বুঝতে পারবে কিরকম প্রশ্ন আসে। তাহলে এবার আসছে সাধারণ কৌশল। ইংরেজি অক্ষরগুলোর লেটার লেটার বা সংখ্যা মনে রাখতে হবে, যে কোন ইংরেজি অক্ষরের ক্রমাঙ্ক কত। যেমন এ হচ্ছে 1, বি হচ্ছে 2, জেড হচ্ছে 26, 26, জেড হচ্ছে 26তম লেটার। ইংরেজি অ্যালফাবেটের 26তম লেটার হচ্ছে জেড। এবার এটা মনে রাখার জন্য একটা সুন্দর একটা ট্রিক আমি বলে দেবো খানিকক্ষণ পর, সেটা দিয়ে তোমরা সহজে এটা মনে রাখতে পারবে। A1, B2, Z26, এগুলো তুমি কি করে মনে রাখবে? এইগুলো এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারের কোডিং তোমাকে মনে রাখতে হবে, কারণ গুণে এগুলো তুমি করতে পারবে না। ঠিক আছে, আর শব্দগুলির অক্ষর বিন্যাসের রিভার্স না অল্টারনেট, প্লাস কত না মাইনাস কত, এগুলো আমাকে খুঁজে বের করতে হয়। এগুলো আমাকে দেখতে হয়, যেমন এক্ষুনি দেখেছিলাম কোথাও +1 হচ্ছে, কোথাও -1 হচ্ছে, এটা আমাকে খুঁজে বের করতে হয়। কোডের মধ্যে মিল থাকা অংশে কমন লজিক খুঁজতে হয়, আর সাবস্টিটিউশন কোডে বস্তু বা সম্পর্কের পরিবর্তন ভালোভাবে বিশ্লেষণ করতে হয়। ঠিক আছে, এবার এখানে হচ্ছে আমাদের ভুল কি হয়, একটা মাত্র বাক্য দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমাদের অনেকভাবে মানে ট্রাই করে করে দেখতে হবে যে কি কি পাওয়া যাচ্ছে, কোথায় কোথায় কিরকম আহ, মানে সিস্টেম পাওয়া যাচ্ছে, কোথায় কোথায় কি লজিক খাটতে পারে, এরকম আমাকে বিভিন্ন উপায়ে চেক করতে হবে। এগুলো না চেক করে হঠাৎ করে দিলে ভুল হবে। এবার আসছে, এত নিয়ম দরকার নেই, আমি একদম সরাসরি চলে যাচ্ছি লেটার কোডিং এর একটু ডিটেলে চলে যাচ্ছি। লেটার কোডিং এর কয়েকটা প্রশ্ন গত বছর পরীক্ষায় পড়েছিল, সেখান থেকে আমি চলে যাচ্ছি। এবার লেটার কোডিং এই প্রশ্নগুলো 1 বছরে পড়েছিল এরকম। এবার এই প্রশ্নগুলো সলিউশন করতে গেলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে প্রত্যেকটা ডিজিটের কোড মুখস্থ করতে হবে। বি মানে হচ্ছে 2, ই মানে হচ্ছে 5, এস মানে হচ্ছে 19, টি মানে কত, এইগুলো আমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা মুখস্থ করার জন্য আগে এই কোয়েশ্চেনটা সলভ করার আগে আমি কি করে প্রত্যেকটা লেটারের কোড তোমরা মুখস্থ করবে সেইটা নিয়ে একটু আলোচনা করছি। পরে এই প্রশ্নগুলো আলোচনা করবো, তোমরা নিজেরাও করতে পারবে, এক্ষুনি করতে পারবে এটা মুখস্থ করার পর। দেখে নাও, এ হচ্ছে 1 নম্বর লেটার, এটা মুখস্থ করার কিছু নেই, 1 নম্বরে আসে এ। বি হচ্ছে 2 নম্বর, এটাও মনে রাখার কিছু নেই। সি হচ্ছে 3 নম্বরে আসে, ডি 4 নম্বরে, ই 5 নম্বরে। এই পাঁচটা তো মুখস্থ করা কোনো কঠিন নয়, আর শেষের দুটো মুখস্থ করা কঠিন নয়, ওয়াই আর জেড। ঠিক আছে, জেড হচ্ছে 26তম লেটার, আমাদের ইংরেজি অ্যালফাবেটে 26টা লেটার হয়, জেড হচ্ছে কি 26তম লেটার। তাহলে জেডটাও মুখস্থ করা এমন কিছু কঠিন নয়, জেড হচ্ছে 26, তাহলে ওয়াই কত হবে, ওয়াই হচ্ছে 25। আর এ হচ্ছে 1, বি 2, সি 3, ডি 4, ই 5। এই কটা তো তোমার এমনি মনে থাকবে। বাকিগুলোর জন্য আমি একটা 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 ট্রিক বলবো, যে ট্রিকগুলো কাজে লাগিয়ে তুমি সহজে সেটা মনে রাখতে পারবে। 1 মিনিট। দেখো, আমরা প্রথমে আলোচনা করছি এফ এর ব্যাপারে। ঠিক আছে, এফ এর কোড 6, এফ হচ্ছে 6তম লেটার। এটা মুখস্থ রাখবো কি করে? তোমরা যারা যারা কম্পিউটার শেখো তারা একটু খেয়াল করে দেখবে যে কম্পিউটারে F1 থেকে F12 পর্যন্ত 12টা ফাংশন কি থাকে, 12টা ফাংশন কি থাকে, সেই 12র অর্ধেক 6। এই হয়তো মনে রাখতে পারো। একটা তোমাকে গল্প মাথার মধ্যে ফেঁদে নিতে হবে, যেটাতে তুমি বুঝতে পারো যে কোনটাকে কি বলে, কোনটার নাম্বারিং কত। একটা গল্প দিয়ে মনে রাখা, আর কিছু না।
মানে এটা যে এরকম কোনো লজিক, আমি এমন কিছু লজিক বলে দেবো এমন কিছু না। একটা গল্প তুমি এফ দিয়ে তুমি তোমার নিজের মতো করে একটা গল্প তৈরি করতে পারো যে এফ এর মান 6 মনে রাখার জন্য। ঠিক আছে? আমি এফ এর মান 6 কি করে মনে রাখি? কম্পিউটারে কিবোর্ডে 12টা ক্যারেক্টার থাকে, 12টা এফ ফাংশন কি থাকে, F1 থেকে F12 পর্যন্ত। 12 এর অর্ধেক হচ্ছে 6, তার মানে এফ এর ভ্যালু হচ্ছে 6, F6। এইভাবে আমি মনে রাখি। ঠিক আছে? তুমি অন্যভাবে মনে রাখতে পারো। এটা একটা ট্রিক যেটা এফ এর কোড হচ্ছে 6 সেটা মনে রাখার জন্য। এবার হচ্ছে জি, জি এর কোড। আচ্ছা জি কে আমরা এইভাবে, আমরা তো অনেকের সময় যখন টানা হাতে লিখি, জি কে এরকম ভাবে তো অনেকে লিখে ফেলি। ঠিক আছে? ধরো জি কে আমি যদি এরকম ভাবে এই 7টা কাটারটা বাদ দাও, জি লিখে এরকম লিখি। তো জির এইখানটা যদি খেয়াল করে দেখো, জির যে ডাউনফল যেটা হচ্ছে, নামছে যেটা, সেটা 7 এর মতো। জির যে নেমে আসা অংশটা সেটা দেখতে খানিকটা 7 এর মতো। এখান থেকে মনে রাখতে পারো জির কোড 7 এই গল্প থেকে। আর একভাবে মনে রাখতে পারো, G7 সামিট বলে একটা আহ, একটা G7 সামিট বলে একটা কি হয়, একটা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধানরা আছে তারা একটা মিটিং এ অংশগ্রহণ করেন, সেটাকে বলা হয় G7 সামিট। সেখানে বিভিন্ন দেশ অংশগ্রহণ করে, ভারত, রাশিয়া, চায়না, ঠিক আছে, ইংল্যান্ড, সমস্ত দেশ এখানে অংশগ্রহণ করে। বিভিন্ন দেশ অংশগ্রহণ করে তারা একে অপরের সঙ্গে সমঝোতা, মানে কিভাবে আমাদের উন্নতি করা যাবে, কি করে আমরা বিভিন্ন ধরনের যে টেরোরিজম আছে এগুলো আটকাবো কি করে, বিভিন্নভাবে আমরা সিকিউরিটি পারপাসে কিভাবে একটা দেশ অন্য দেশকে সাহায্য করবে, ঠিক আছে, এই সমস্ত নিয়ে আলোচনা করে G7 সামিটে। ঠিক আছে? এবছর G7 সামিট আলোচনা, G7 সামিটের যে মিটিংটা সেটা বসেছিল ক্যানাডাতে। ঠিক আছে? ক্যানানাস্কিস বলে একটা টাউনে সেটা হয়েছিল, সিটিতে একটা হয়েছিল। কানাডার ক্যানানাস্কিসে G7 সামিট হয়েছিল। এই G7 সামিট কিন্তু প্রত্যেক বছরই হয়। আর বিভিন্ন বড় বড় দেশ এখানে অংশগ্রহণ করে। ভারতও অংশগ্রহণ করেছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইডে ভারতের প্রধানমন্ত্রীকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে এখানে তোমরা দেখতে পাচ্ছ। G7 সামিট যেটা ক্যানানাস্কিস হয়েছিল ওখানে এটা হয়েছিল। তাহলে এই G7 সামিট এখান থেকে তোমাদের মনে রাখতে হবে। এই G7 সামিট দিয়ে কুইজের প্রশ্ন হয়। ঠিক আছে? G7 সামিট কেন হয়, কোথায় হয়েছিল, এই ধরনের কুইজের প্রশ্ন হয়। এই G7 থেকে তোমাদের মনে রাখতে হবে জি এর কোড হচ্ছে 7। এই হচ্ছে গল্প। এই গল্পটা বলার উদ্দেশ্য কি, জি এর কোড যে 7 সেইটা মাথায় গেঁথে নেওয়ার জন্য G7, G7 সামিট, এখান থেকে মনে থাকবে জি এর কোড হচ্ছে 7। হলো? এবার এইচ, এইচ এর জন্য এরকম কোনো গল্প নেই। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, আমি এইচ কে লিখছি, দেখো খেয়াল করে এইচ লিখলাম, আমি গ্রিন কালার ইউজ করি, আমি লিখলাম এইচ কে, এই হচ্ছে আমার এইচ। এই তো আমরা এইভাবে এইচ লিখি। এবার আমি যদি একটা জিনিস করতাম, এই এইচ লেখার সাথে সাথে আমি যদি এই দুটো পার্টকে জুড়ে দিতাম কি হতো? কোন সংখ্যার মতো দেখতে লাগতো এটা? এটা ইংরেজি 8 এর মতো লাগতো। ঠিক আছে? তাহলে এইচ এর কোড হচ্ছে 8। কিভাবে মনে রাখবে? এইচ লিখে তোমরা নিজেরা এরকম জুড়ে মনে রাখবে এইচ এর কোড হচ্ছে 8। ঠিক আছে? তাহলে এইচ 8 তোমাকে মাথার মধ্যে গেঁথে নেওয়ার জন্য একটা গল্প ফাঁদতে হবে। সেই গল্পটা আমি ফাঁদছি এভাবে। ঠিক আছে? এবার হচ্ছে আই, আই এর কোড 9। আচ্ছা তোমরা টানা হাতের আই এরকম লেখো তো? সেটা দেখতে খানিকটা কিসের মতো? 9 এর মতো। ডান হাতের আই এভাবে লেখো, আর তাকে দেখতে খানিকটা 9 এর মতো। তার মানে আই এর কোড হচ্ছে 9। এবার জে, জের জন্য একটা গল্প বলবো। জের জন্য একটা গল্প আছে। যারা তাস দেখেছো, তাস কার্ড গেম যেটা হয় না, 52টা তাস থাকে, সেই তাসের গেমের সংখ্যাগুলো যদি খেয়াল করো, সেখানে দেখবে সংখ্যাগুলো এরকম আছে 2 3 1 নেই, 2 3 4 5 6 এইভাবে। তোমরা যদি ছবিতে দেখো 2 3 4 5 6 7 8 9 10, 1 নেই এখানে। 10 এর পরে আছে জে, জে মানে হচ্ছে জ্যাক, তারপর আছে কুইন, তারপর আছে কিং, তারপর আছে এস। আমাদের তাসে এই ধরনের তাস হয়, এই কটা ধরনের তাস হয়। সংখ্যায় 2 লেখা থাকে, 3 4 5 6 7 8 9। আমরা যদি সাজাই ছোট থেকে বড় আকারে, তাসের মানগুলো এরকম 2 3 4 5 6 7 8 9 10। 10 এর পরেই আছে জে, জে মানে হচ্ছে জ্যাক। তাহলে 10 এর পরে আসে যে, এইটা তুমি খেয়াল করো। 10 এর মানে 10 এর পরের সংখ্যাটা হচ্ছে যে, 10 এর পরের যে তাসটাকে আমরা আহ, মানে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে যে। তার মানে জে 10, জে এর কোড হলো কি 10। ঠিক আছে? এই তাসের গেম থেকে মনে করলাম জে 10, কারণ 10 এর পরের সংখ্যাটা হচ্ছে জে। তাসে 10 এর পরে আসে জে। এবার আছে কে।
কে দিয়ে একটা গল্প আছে। যারা আইপিএল খেলা দেখো, ক্রিকেট খেলা দেখো, তারা অনেকেই জানবে পুরোনো দিনে আজ থেকে 4-5 বছর পিছিয়ে গেলে কিংস ইলেভেন পাঞ্জাব বলে একটা দল হতো, তাদের লোগোটা এরকম ছিল, কিংস ইলেভেন পাঞ্জাব। ঠিক আছে, এখন তাদের নাম চেঞ্জ হয়ে গেছে পাঞ্জাব কিংস, নাম চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কিংস ইলেভেন অর্থাৎ কে ইলেভেন, এইটা থেকে আমি মনে রাখবো কে এর ভ্যালু কি 11, কিংস ইলেভেন পাঞ্জাব, কে এর ভ্যালু হচ্ছে 11। ঠিক আছে, তাহলে কে যে সংখ্যাটা তার মান কত পেলাম আমি 11। এইরকম একটা একটা গল্প তৈরি করে তোমাকে সংখ্যা মনে রাখতে হবে। হ্যাঁ, হতে পারে তোমার নাম কোনো একটা স্পেশাল অক্ষর দিয়ে, এদের মধ্যে কোনো একটা অক্ষর দিয়ে তোমার নাম অবশ্যই, তুমি সেটাকে তুমি সহজ করে কোনো একটা গল্প দিয়ে তুমি তোমার মতো গল্প করে লিখে রাখতে পারো ডায়েরিতে। আমি আমার ডায়েরিতে লিখে রেখেছি, এই হচ্ছে আমার ডায়েরি। আমার ডায়েরিতে আমি এভাবে মেনটেন করি, আর আমি ডায়েরিতে যেভাবে লিখেছি সেটা তোমার এখানে আমি দেখাচ্ছি। তাহলে তোমরা এরকম নিজের ডায়েরি বানাবে, এই ডায়েরিটা তোমার চাকরি জীবনে তোমাকে হেল্প করবে। এখন থেকে তুমি যদি এই ডায়েরিটা মেনটেন করো, এটা ভবিষ্যতে তোমার অনেক কাজে লাগবে। চাকরির পরীক্ষায় রিজনিং থেকে অনেক প্রশ্ন আসে, বিভিন্ন চাকরির পরীক্ষায় ক্লার্কশিপ পরীক্ষা, আরো বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয়, সেখানে রিজনিং থেকে অনেক প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোই পরীক্ষায় পড়ে। ঠিক আছে, ফলে তুমি এখনই যদি শিখে যাও তুমি একটা ধাপ এগিয়ে গেলে। তাই জন্য এই যেগুলো বলছি আমি গল্পগুলো, এই গল্পগুলো নিজের মতো করে লিখে রাখবে। যে G7 কেন হলো, জি পাশে 7 লিখে রাখবে, দিয়ে লিখে রাখবে ব্র্যাকেটে G7 সামিট। এইচ পাশে এরকম ছবি আঁকবে 8 এর মতো করে, দিয়ে পাশে লিখে রাখবে 8। এই গল্প থেকে বুঝলাম এইচ এর ভ্যালু হচ্ছে 8। আই, তারপর টানা হাতের আই লিখবে, সেখান থেকে অ্যারো দিয়ে লিখে রাখবে 9। এরকম ভাবে যেভাবে লিখছি দেখো, আমি আমি খাতায় এরকম মেনটেন করি। আই, টানা হাতের আই কে এভাবে লিখি, অর্থাৎ এটা দেখতে 9 এর মতো, তাহলে 9, আই এর ভ্যালু হচ্ছে 9। J10, জে মানে হচ্ছে জ্যাক, যে তাসটার কথা বললাম, যে তাসটা ওর নাম হচ্ছে জ্যাক, 10 এর পরেই আছে জ্যাক, 2 3 4 5 6 7 8 9 10, তারপরেই আছে জ্যাক। ঠিক আছে, তার মানে জে এর ভ্যালু হচ্ছে 10, এইভাবে মনে রাখো। ঠিক আছে, কে ইলেভেন কিংস ইলেভেন পাঞ্জাব, এখান থেকে মনে রাখছি। কে এর ভ্যালু 11 কি করে হলো, ব্র্যাকেট লিখে রাখো কিংস ইলেভেন পাঞ্জাব। ঠিক আছে, এইভাবে গল্প তৈরি করে। এবার আছে এল, এল এর ভ্যালু 12। ঠিক আছে, এই এল এর ভ্যালু 12 কিভাবে হলো সেটা বলছি। আচ্ছা, এল এর ভ্যালু 12, এর জন্য একটা আহ, খারাপ কথা বলতে হবে আমাকে, আমি যেভাবে মনে রাখি। তো 12 পড়লে আহ, আমরা এরপর একটা গল্পই পড়বো একটু পরে, বিভিন্ন লেটারকে, বিভিন্ন লেটারের অপোজিট লেটার মুখস্থ করার জন্য। সেখানে আমরা দেখব একটা ছেলের গল্প আমরা পড়বো, সেখানে আজাদ নামের একটা ছেলের গল্প পড়বো। সে ক্লাস 12 পড়তে পড়তে প্রেম করছিল। ঠিক আছে, তো সেই যে এল ফর লাভ আর ক্লাস 12, ওই যে ক্লাস 12 পড়তে পড়তে ও যে প্রেম করছিল তার জন্য ওর শাস্তি হয়েছিল। ঠিক আছে, এই একটা গল্প পড়বো, পরবর্তী ক্লাসে হবে সেটা, আজকে হবে না। আজকে এই এল এর ভ্যালু আপাতত তোমরা জেনে রাখো 12। এল মানে 12, এল এর মান হচ্ছে 12। এল মানে লাভ, লাভ হয়েছিল ক্লাস 12 ওই ছেলেটা, ওই জন্য ওকে শাস্তি পেতে হয়েছিল, ওকে জেলে যেতে হয়েছিল। ঠিক আছে, এই যে গল্পটা আমরা পরের দিন জানবো, একটা গল্প খুব মজাদার একটা গল্প আছে, সেই গল্প থেকে আমরা প্রত্যেকটা লেটারের অপোজিট লেটার আমরা মুখস্থ করব। সেই গল্পটা, সেই গল্পটার একটা লাইন তোমাকে আমি হিন্ট এখানে দিয়ে রাখলাম, এল এর ভ্যালু হচ্ছে 12। আচ্ছা, এম, এম এর মান হচ্ছে 13। আচ্ছা, এম কে একটু ঘুরিয়ে যদি আমরা লিখতাম এইভাবে, এম তো আমরা এরকম লিখি, তুমি সাইডে দেখতে পাচ্ছ, এম কে যদি আমি ঘুরিয়ে লিখি এইভাবে, দেখতে কেমন লাগে, 3 এর মতো লাগে না? ভালো করে খেয়াল করে দেখো, এম কে যদি রাইট সাইডে ঘুরিয়ে দিই, এমটাকে দেখতে খানিকটা 3 এর মতো লাগে। 3 মানে 13, এখান থেকে মনে রাখবে। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 13, কেন, এম কে ঘুরিয়ে দিলে, ডান দিকে ঘুরিয়ে দিলে এম কে দেখতে লাগে 3 এর মতো, 3 মানে 13 হলো। এন, এন মানে কত, এন এর যে লেটারগুলো, যে দাগগুলো আছে একটু খেয়াল করে দেখো, এন কে তো আমরা এভাবে লিখি, এন কে যদি এই দাগগুলো যদি কেটে দিতাম, তাহলে এন কে দেখতে কেমন লাগতো, এরকম আই ভি এর মতো লাগতো না? এন এর এই দুটো দাগকে যদি আমি আলাদা করে দিতাম, এন এর এই যে দাগটা, এটা যদি আমি আলাদা করে দিতাম, তাহলে দেখতে কিসের মতো লাগতো, আই ভি এর মতো লাগতো। খেয়াল করে দেখো, ছিল এন, এটা আমি যদি মাঝখান দিয়ে ফাঁকা করে দিই, আই ভি হয়ে গেল। আই ভি মানে কত বলছো তোমরা ইংরেজিতে, আই ভি মানে হচ্ছে 4। 4 মানে, এখান থেকে তোমরা মনে রাখবে এন এর কোড কত, 14। ঠিক আছে, এন তো 4 নম্বরে আসে না, এন কত নম্বরে আসে, 14 নম্বরে আসে। এম কে দেখতে কিসের মতো, 3 এর মতো, তাই জন্য এম এর কোড হচ্ছে 13। আর এন কে দেখতে আই ভি মানে 4 এর মতো দেখতে, তাই জন্য এন এর কোড হচ্ছে 14। এরকম গল্প, এরকম বাস্তবে কিছু নেই, কোনো বইতে এগুলো তুমি পাবে না।
এইগুলো একটা একটা গল্প। এই গল্পগুলো আমাকে মেমোরাইজ করতে হেল্প করবে যে কোন সংখ্যাটার কোড কত। ঠিক আছে, শুধুমাত্র এটা মনে রাখার জন্য এই গল্প। ঠিক আছে, একটু পরেই আমি এক্ষুনি প্র্যাকটিস করবো, যখন তখন দেখবে সবকটা কোড এক্ষুনি মুখস্থ হয়ে গেছে। ওর কোড কত? ওকে দেখতে খানিকটা জিরোর মতো, খানিকটা জিরোর মতো। আর তোমাদের সবার বয়স কিন্তু 15, মধ্যে, 0 থেকে 15 মধ্যে। তাহলে ও এর কোড হচ্ছে 15। ওকে দেখতে জিরোর মতো, তোমাদের সবার বয়সের রেঞ্জ হচ্ছে 0 থেকে 15। আমি যতদূর জানি তোমাদের বয়স 15-র মধ্যেই সবাই, 0 থেকে 15 এই বয়সের রেঞ্জের মধ্যে তোমরা পড়ো। ওকে দেখতে জিরোর মতো, 0 থেকে 15, মানে তোমাদের বয়স 15-র মধ্যে, তাহলে ও এর কোড হচ্ছে 15। এইরকম একটা গল্প, ভুলভাল গল্প। ঠিক আছে, এবার পি। পি কে যদি আমি উল্টে দিই, ছিল পি এরকম। আমি পাশে একটু ছবি আঁকছি বড় করে। যা যা আমি বলছি এগুলো তোমরা সাথে সাথে ডায়েরিতে মার্ক করবে, একটা ডায়েরি বানাবে, সেখানে লিখবে। পি দেখতে এরকম। পি এর তলায় যদি আমি একটা আয়না বসিয়ে দিতাম, তার ছবিটা, প্রতিবিম্বটা কিরকম হতো? এরকম হতো। ঠিক আছে, উল্টে যেত। প্রতিবিম্ব নিয়ে একটা ক্লাস হবে আমাদের। প্রতিবিম্ব আমাদের রিজনিং এর পরীক্ষায় পড়ে। ঠিক আছে, আমাদের NMMS স্কলারশিপ পরীক্ষায় রিজনিং এ প্রতিবিম্ব নিয়েও ক্লাস হবে। তো পি ছিল এরকম, উল্টে গেল এরকম হয়ে গেল। ঠিক আছে, তাহলে পি কে উল্টে দিলে দেখতে খানিকটা 6 এর মতো লাগে। 6 মানে কত? পি এর কোড হচ্ছে 16। ঠিক আছে, এইরকম গল্প। পি কে উল্টে দিলে 6 এর মতো লাগে, 6 মানে 16 হলো। এবার আছে কিউ। কিউ, আমরা কিউ লেখার সময় অনেক সময় খুব টানা হাতে যখন লিখি, কিউ কে এরকম করে লিখে ফেলি। ভালো করে যদি খেয়াল করে দেখো, কিউ কে এরকম আমরা লিখে ফেলি অনেকে। আর এই যে অংশটা দেখতে খানিকটা কিসের মতো? 7-এর মতো, 7-এর মতো। 7 মানে কিউ এর কোড হচ্ছে 17। ঠিক আছে, কিউ তো 7 নম্বরে আসে না। 7 নম্বরে একটা অন্য ছিল, 7 নম্বরে G7 ছিল। জি কে ওরকম 7-এর মতো লিখতাম। ঠিক আছে, G7 সামিট। আর কিউ কে 7-এর মতো লিখি, মানে কিউ এর হচ্ছে কোড হচ্ছে 17। ঠিক আছে, এবার আসছে আর। আর এর কোড কত? কিউ এর কোড যদি 17 হয়, আর এর জন্য একটা গল্প আছে। পশ্চিমবঙ্গে রূপশ্রী বলে একটা স্কিম আছে, তোমরা জানো পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী বলে একটা প্রকল্প আছে, রূপশ্রী প্রকল্প। সেটা কখন দেওয়া হয়? 18 বছর বয়স পেরিয়ে গিয়ে বিয়ে করলে তখন মেয়েরা এককালীন 25,000 টাকা পায়। এখানে সংখ্যা একটা কম আছে, 25,000 টাকা পায় মেয়েরা। ঠিক আছে, তাহলে এখানে রূপশ্রী কত বছর বয়সে পাওয়া যায়? 18 বছর বয়সে। রূপশ্রীর 18 আর 18। ঠিক আছে, এইরকম রূপশ্রী 18, এটা মাথায় রাখবে। তোমরা যদি রূপশ্রী প্রকল্পে যারা যারা মানে 18 বছর পেরিয়ে গিয়ে যেসব মেয়েরা বিয়ে করবে, তারা হচ্ছে রূপশ্রী প্রকল্পে এককালীন সরকারের থেকে 25,000 টাকা পাবে। ঠিক আছে, সেই রূপশ্রীর আর কত বছর পেরিয়ে গেলে পাও? 18 বছর পেরিয়ে গেলে পাও। তাহলে রূপশ্রী 18, মানে আর এর কোড হচ্ছে 18। এইরকম একটা একটা গল্প তৈরি করে করে তোমাকে মুখস্থ করতে হবে। রূপশ্রী 18, এইটা মাথায় রাখবে, রূপশ্রী 18। ঠিক আছে, এবার এস। এসটা, আমার নাম এস দিয়ে শুরু, ফলে আমি আমার এসটা মনে রাখতে কোনো অসুবিধা হয় না। আমি এস এর কোড 19 সহজেই মনে রাখতে পারি। ঠিক আছে, তো এস এর জন্য এমন কিছু গল্প নেই। তুমি এস এর জন্য কোনো গল্প যদি পাও, সেটা কমেন্টে লিখতে পারো, অথবা তুমি তোমার নিজের মতো গল্প তৈরি করে ডায়েরিতে লিখে রাখতে পারো। ঠিক আছে, এসের জন্য এমন কিছু গল্প নেই। যদি তুমি এসেরটা মনে করতে নাও পারো, আরেকটা মনে করলেই তুমি এসেরটা পেয়ে যাবে। আর যদি হয় 18, এস তো হবে 19, খুব সহজ। এবার আসছে টি। তোমরা সবাই জানো T20 বলে একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়, T20 ম্যাচ। তো T20, এখান থেকে তুমি পেয়ে গেছো টি এর ভ্যালু 20। দেখো, T20 ওয়ার্ল্ড কাপ হয়, সেই T20 থেকে আমি টি এর ভ্যালু পেয়ে গেছি 20, একদম T20 বলে দেওয়াই আছে। ঠিক আছে, G7 যেমন বলে দেওয়া ছিল, G7 সামিট, সেই G7 এর মতো T20। এবার আসছে ইউ। ইউ এর কোড কত? ইউ এর কোড, ইউ এর কোড আমার কাছে মনে হচ্ছে কোনো গল্প নেই। হ্যাঁ, আছে, ইউ এর কোড আছে। ইউ এর জন্য গল্পটা হচ্ছে, আন্ডার 21 বলে একটা ইউরো কাপ হয়, ফুটবল কাপ হয় একটা। সেখানে 21 বছরের নিচের খেলোয়াড়রাই অংশগ্রহণ করতে পারে। তাহলে আন্ডার 21, আন্ডার 21 ইউরো কাপ, এখান থেকে তুমি মনে রাখবে। আন্ডার 21 ইউরো কাপ থেকে U21, আন্ডার 21, সেখান থেকে U21। এইরকম একটা একটা ছবি মাথার মধ্যে রাখবে বা লিখে রাখবে, সেখান থেকে তুমি পেয়ে যাবে ইউ এর ভ্যালু কি? 21। ঠিক আছে, এছাড়া তুমি আরো সহজ গল্প যদি কিছু পাও, সেটা তুমি কমেন্টে লিখতে পারো। আমি আমার মতো একটা গল্প পেয়েছি, সেটা আমি দিয়ে মনে রেখেছি। এবার হচ্ছে ভি। ভি কে দেখতে খানিকটা কিসের মতো? ভি কে যদি আমি কেটে দিই, ভি ছিল এরকম, তাকে যদি আমি কেটে দিই, আমি কি পাবো? দুটো আই পাবো। দুটো আই মানে 22।
22 এরকম লিখতে পারো। দুটো আই মানে টু, দুটো আই মানে কত টু, মানে দুটো আই মানে কি বোঝায়, রোমান দুটো আই মানে হচ্ছে টু, ঠিক আছে। আর টু মানে কি বুঝবে, ভি এর কোড হচ্ছে কি 22, ঠিক আছে। দুবার টু কে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। ভি, তাতে দুটো দাঁড়ি থাকে, দুটো দাঁড়িকে সোজা করে দিলে কি হবে, এই ছিল ভি, দুটো দাঁড়িকে সোজা করে দিলে হয়ে গেল দুটো আই, দুটো আই কে রোমানে বলা হয় টু, আর টু মানে 22, ভির কোড হচ্ছে 22, ভি কে দেখতে টু এর মতো, সেখান থেকে 22, ঠিক আছে। তো একই রকম ডাব্লু, ডাব্লু কে দেখতে খানিকটা থ্রির মতো, এম কে উল্টালে যেমন থ্রি হচ্ছিল, ডাব্লু কে যদি ঠিকঠাক করে উল্টাও এরকম থ্রি হবে। তার মানে ডাব্লু যেটা ছিল তাকেও যদি উল্টাও তুমি এরকম থ্রি পাবে, একটা থ্রি পাবে, ঠিক আছে। থ্রি মানে 23। এম এর জন্য 13 হচ্ছিল, এম কে উল্টালে থ্রি পাচ্ছিলে মানে 13 হচ্ছিল, আর ডাব্লু কে উল্টালে থ্রি পাও, সেখানে 23। দেখছো কি সুন্দর, একটা ছবি থেকে কি সুন্দর তুমি পেয়ে যাচ্ছ। তুমি ডাব্লুর কোড পাচ্ছ না, তুমি ডাব্লু কে ঘুরিয়ে দাও, থ্রি পেয়ে যাবে, থ্রি মানে 23। এম, এম কে ঘুরিয়ে দাও, এম মানে 13, কারণ এম আগে আসে ডাব্লুর, তাহলে এম হচ্ছে 13, ডাব্লু 23 হলো। এবার এক্স, এক্স থেকে তুমি মনে রাখবে এক্স রে, হাত পা ভাঙলে সবাই এক্স রে করতে হয়, ঠিক আছে। আর এক্স রে যেটা, সেটা 24 আওয়ার্স খোলা থাকে, 24 ঘন্টাই খোলা থাকে। কারো রাত বিরেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এক্স রে করতে হতে পারে, ঠিক আছে। 24 ঘন্টা খোলা থাকে, তাহলে এক্স থেকে এক্স রে, ঠিক আছে। এক্স রে যে সার্ভিসটা কতক্ষণ খোলা থাকে, 24 আওয়ার্স খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে, যাতে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হলে লোকজন গিয়ে এক্স রে করাতে পারে, ঠিক আছে। তো এই এক্স রে 24 ঘন্টা খোলা থাকে, তাহলে এক্স এর কোড কত, 24, আর ওয়াই এর 25, জেড এর 26। এই হলো আমাদের প্রত্যেকটা লেটার কোডিং। প্রত্যেকটা লেটারকে আমি নাম্বারে রিপ্রেজেন্ট করতে গেলে এইভাবে খুব সহজেই আমি মনে রাখতে পারবো। এবার আমরা টেস্ট করে দেখি আমাদের মুখস্থ হয়েছে কিনা, ঠিক আছে। আমরা টেস্ট করছি, তারপরে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব। দেখো, এর কোড তো আমাদের ছিল, আমি কয়েকটা কয়েকটা হ্যাপাজার্ডলি কয়েকটা লেটারকে তুমি এরকম লিখে নেবে, তোমার মুখস্থ হয়েছে কিনা মুখস্থ করার জন্য হ্যাপাজার্ডলি লিখে দেবে, মানে যেখানে সেখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এইচ এর পর আই লিখবে না, মানে লিখবে একটু এলোমেলো ভাবে অন্যান্য জায়গায়। এইচ এর পরে এখানে হয়তো আই আছে, এখানে হয়তো জে আছে, এখানে কে, আমি এভাবে মুখস্থ করতাম। এল, এম, এখানে আছে এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। দেখে নাও, আমি একটা একটা করে তোমাদের একবার করে মনে করাচ্ছি, মনে করার চেষ্টা করো। প্রথমে পেয়েছি এন, এন কে দেখতে কিসের মতো, ভি এর মতো, মানে আইভির মতো, আইভি মানে 4। এবার এন তো 4 নম্বরে আসে না, এন কত নম্বরে আসে, 14 নম্বরে আসে। এন এর কোড কত পেয়েছি, 14। আচ্ছা ই, এ বি সি ডি ই, এগুলো তো মনে রাখার দরকার নেই, 5, ই এর কোড হচ্ছে 5, ঠিক আছে, সহজেই তো গুনে নিতে পারবে 5টা। বি, বি হচ্ছে 2। এফ হচ্ছে কি বলেছিলাম, কিবোর্ডে ফাংশন কি থাকে কতগুলো, 12টা থাকে, তার হাফ মানে 6, এফ এর কোড হচ্ছে 6। ডি তো মুখস্থ করার কিছু নেই, 4। জি 7 সামিট বলেছিলাম, জির কোড হচ্ছে 7। ভি দেখতে কেমন, দুটোকে দুটো দাঁড়িয়েকে আমি যদি সোজা করে দিই 1 1 হয়ে যাবে, 1 1 মানে 2, আর ভি তো শেষের দিকে আসে, এটা 12 হবে না, এটা কত হবে, 20। ভি এর কোড 22, এর কোড কত, 1। পি এর কোড কত, পি কে যদি উল্টে দিই কিসের মতো লাগে দেখতে, এই যে আয়নার ছবি করে দিয়েছিলাম, পি কে দেখতে 6 এর মতো লাগে, 6 মানে 16, ঠিক আছে। 26 হবে না, পি তো 26 হতে পারবে না, 26 তো আমরা জানি জেড, তাহলে পি এর কোড কত, 16। কে, কে মানে কিংস ইলেভেন পাঞ্জাব বলেছিলাম, কিংস ইলেভেন। এস, এস দিয়ে আমার নাম হয়, এই জন্য আমার মনে রাখা কঠিন হয় না, আমার নিজের নামের লেটার মনে থাকে 19 নম্বর লেটার। তোমরা তোমাদের মতো করে মনে রাখতে পারো গল্প দিয়ে, এটা কোনো গল্প আমি পাইনি। যদি কেউ কোনো গল্প পেয়ে থাকো বা কোনো গল্প যদি নিজেরা খুঁজে বের করতে পারো, বা নিজে যদি কোনো একটা কানেকশন খুঁজে পাও কোনো কিছুর সাথে, এস যে 19, সেটা তোমরা আমার কমেন্ট বক্সে লিখতে পারো। ও, ওকে দেখতে জিরোর মতো, আর তোমাদের সবাই বয়স 0 থেকে 15-র ভেতরে, তাহলে 0 থেকে 15, মানে ওর কোড হচ্ছে 15। এইচ, এইচ এর এই দাড়িগুলোকে আমি যদি জুড়ে দিই, সেটা দেখতে 8 এর মতো লাগবে, এইচ এর কোড হচ্ছে 8। কিউ, কিউ এর নিচে একটা 7 মতো থাকে, ঠিক আছে। জির নিচে যেমন 7 হয়, কিউ কে আমরা লেখার সময় খুব টানা লিখলে না একটু 7 মতো হয়ে যায়, একটা 7 তলায় তৈরি হয়ে যায়, দেখাচ্ছি। কিউ কে তোমরা এরকম ভাবে লিখবে, কয়েকবার লিখলে প্র্যাকটিস হয়ে যাবে। কিউ কে লেখার সময় না ইচ্ছে করে এরকম 7 মতো করে করবে, কিউ 7, 7 মানে 17, কারণ জি 7 ছিল, কিউ আর 7 হতে পারবে না, কিউ 17, ঠিক আছে। জে, জে মানে হচ্ছে জ্যাক, তাস খেলার যে তাসের গেমটা কোনো বলেছিলাম, তাসের গেমে জ্যাক হচ্ছে 10-এর পরে আসে, 10-এর পরে আসে জ্যাক,
ঠিক আছে? 2 থেকে 10 পর্যন্ত সংখ্যা থাকে, তারপরে 11 নম্বর বলে কিছু নেই, তা সে 11 নম্বর জায়গায় আছে জ্যাক। তাহলে জে এর ভ্যালু হচ্ছে কি 10। ইউ আন্ডার 21 ম্যাচ ফুটবল ইউরো কাপ বলেছিলাম, আন্ডার 21, সেখান থেকে U21। এল, এল এর ভ্যালু বলেছিলাম, একটা ছেলে আজাদ, তার গল্প পরের দিন হবে। সে হচ্ছে ক্লাস 12 এ পড়তে পড়তে প্রেম করেছিল, ওই জন্য তাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। ঠিক আছে? তো ক্লাস 12 এ সে প্রেমে পড়েছিল। এল ফর লাভ, লাভ হচ্ছে 12। আর T20 ওয়ার্ল্ড কাপের কথা তোমরা সবাই জানো। সি তো 3 সবাই আমরা জানি। আই কে আমরা এইভাবে টানা হাতের লিখি, সেটা দেখতে 9 এর মতো। ঠিক আছে? আই কে দেখতে 9 এর মতো, তাহলে আই এর কোড হচ্ছে 9। ডাব্লু, ডাব্লু কে দেখতে 3 এর মতো, মানে 23। আর এক্স মানে এক্স রে, এক্স রে কতক্ষণ খোলা থাকে? 24 ঘন্টাই খোলা থাকে, যাতে যখন তখন হাত পা ভেঙে গেলে তাহলে তাকে এক্স রে করা যায়। এক্স রে 24 ঘন্টা খোলা থাকে, এক্স ফর এক্স রে 24। জেড হচ্ছে 26তম লেটার, একদম শেষ লেটার আমরা জানি। আর ওয়াই কি হবে 26 এর আগে? 25। আর এম কে দেখতে 3 এর মতো, আমি পুরোটা একবার মেমোরাইজ করাচ্ছি। এম হচ্ছে 3 এর মতো, তাহলে 13। কারণ ও 23 হতে পারবে না, 23 এ কে আছে? ডাব্লু আছে। এম তো শেষের দিকে নয়। এম 13 নম্বর। আর মানে রূপশ্রী, আমি বলেছিলাম রূপশ্রী প্রকল্প, সেটা কত বছর বয়স পেলে দেওয়া হয়? রূপশ্রী প্রকল্পের যে সুবিধা, 18 বছর বয়স পেরিয়ে যদি কোনো মেয়ে বিয়ে করে, তবে গিয়ে সে এই সুবিধাটা পায়। দেখো সব কটা কোড আমার মুখস্থ হয়ে গেছে কিভাবে, এবং তোমাদেরও মুখস্থ হয়ে গেছে। তোমরা নিজেকে পরীক্ষা করো, এরকম হ্যাপাজার্ডলি লেখো। আমি যে গল্পগুলো বলেছি সেটা মেমোরাইজ করার চেষ্টা করো, দিয়ে নিজেকে টেস্ট করো। যে গল্পটা তুমি মনে করতে পারছো না, যে লেটারের জন্য কোড তুমি মনে করতে পারছো না, তখন আমার এই ভিডিওটা দেখো, আমি কি বলেছিলাম, দেখে 2-1 বার প্র্যাকটিস করলে এগুলো খুব সহজে মুখস্থ হয়ে যাবে। আর মুখস্থ হয়ে গেল, এইটা দিয়েই আমাদের রিজনিং এর কাজে লাগবে। আচ্ছা, এটা গেল ফরওয়ার্ড পজিশন। ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে সামনের দিক থেকে যদি গুনে গুনে যাই, কার মান কত। কখনো কখনো কোনো কোনো রিজনিং এর পিছনের দিক থেকে গুনতে লাগে। ঠিক আছে? মানে জেড হচ্ছে 1 নম্বর, পিছন দিকে যদি গুনতাম জেড তখন হতো 1 নম্বর। ঠিক আছে? ওয়াই হতো 2 নম্বর, এরকম। সেই ব্যাকওয়ার্ড পজিশন গোনার জন্য একটা ফর্মুলা আমি দিয়েছি। ব্যাকওয়ার্ড পজিশন গোনার ফর্মুলা কি? 27 মাইনাস ফরওয়ার্ড পজিশন। আমাদের 26টা লেটার হয় ইংরেজিতে, তার থেকে এক বেশি, 27 মাইনাস ফরওয়ার্ড পজিশন। এটা দিয়ে করলে তোমার ব্যাকওয়ার্ড পজিশন তুমি পেয়ে যাবে। মানে ব্যাকওয়ার্ড দিক দিয়ে গুনলে কোন লেটারটা কত। যেমন ফর এক্সাম্পল, ধরে নাও আমি জেড এর কথাই বলি। ঠিক আছে? জেড কে পিছন থেকে গুনলে কত হবে? পিছন থেকে গুনলে জেড 1 নম্বরে আসার কথা, দেখে না মিলছে কিনা। 27 মাইনাস জেড হচ্ছে ফরওয়ার্ড, মানে সামনের দিক দিয়ে গুনলে কত নম্বরে আসে? সামনের দিক দিয়ে গুনলে জেড 26 নম্বরে আসে। তাহলে 27 মাইনাস ফরওয়ার্ড পজিশনে তার ভ্যালু কত? 26। তাহলে 1। জেড কে যদি আমি পিছন থেকে গুনতাম 1 নম্বর পেতাম। এবিসিডি করে লিখে গেল। পিছন থেকে যদি গোনা শুরু করতাম, জেড আসতো আমার 1 নম্বরে। একইভাবে আরেকটা দেখে নিই। ধরে নাও ইউ, ইউ কে 21 হচ্ছে 21 নম্বরে আছে, সামনের দিক দিয়ে গুনলে ইউ 21 নম্বরে আসে। যদি পিছন দিয়ে গুনতাম ইউ কত হতো? ঠিক আছে? তাহলে 27 মাইনাস ইউ এর সামনের দিকে গুনলে যত কোড হয় 21। 27 মাইনাস 21 মানে হচ্ছে 6। ইউ এর কোড হচ্ছে 6 যদি পিছন থেকে গুনি। দেখে নাও, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখো জেড আসে 1 নম্বরে যদি পিছন দিয়ে গুনি। 2, 3, 4, 5, 6। আশা করি বুঝতে পেরেছো ইউ এর কোড কি করে 6 হলো পিছন থেকে গুনলে। ফর্মুলাটা এটা। ব্যাকওয়ার্ড পজিশন পাওয়ার জন্য 27 থেকে ফরওয়ার্ড পজিশনটা তাকে বিয়োগ করতে হবে তোমাকে। এই হচ্ছে একটা ফর্মুলা। এবার আলোচনা করি কয়েকটা প্রশ্ন, যেটা এনএমএমএস স্কলারশিপ পরীক্ষার 2019 সালে আসা প্রশ্ন, সেটা আলোচনা করছি। বলছে একটা সংকেত ব্যবস্থায় টাইকে বলা হচ্ছে 34। টি আই ই, এই টাই এর মানে হচ্ছে 34। নাওকে বলা হচ্ছে 52। এন ও ডাব্লিউ, নাওকে বলা হচ্ছে 52 অর্থাৎ 52। এই একই ব্যবস্থায় ওয়াক্সকে কি বলা হবে? ওয়াক্সের সংকেত কি হবে? ডাব্লিউ এ এক্স এর সংকেত কি হবে? এটা হচ্ছে প্রশ্ন। 4টে অপশন দেওয়া আছে। এবার তোমরা একটু খেয়াল করে দেখো, টিআইই কি করে 34 হতে পারে? একটা সম্ভাবনা এটা বলে যে টি এর মানে কোড, মানে টি এর পজিশন, যেটাকে বলছে ক্রমিক মান। টি হচ্ছে কত নম্বরে আছে, আই কত নম্বরে আছে, ই কত নম্বরে আছে, সেই 3টা ক্রমিক মানকে যোগ করলে 34 হলেও হতে পারে। তো সেই সম্ভাবনাটা দেখি আমরা পরীক্ষা করে হচ্ছে কিনা। টি কে কত বলা হয়? টি এর কোড কত? একটু আগেই আলোচনা করেছিলাম, টি এর কোড হচ্ছে 20, T20। আর আই কে দেখতে কিরকম? আই কে দেখতে ডান হাতের আই 9 এর মতো দেখতে, তাহলে আই এর কোড হচ্ছে 9।
আর ই হচ্ছে 5, ABCDE 5 নম্বরে আসে। 20, 9 আর 5 যোগ করলে কি 34 হয়? হ্যাঁ, এটা যোগ করলে 34 হয়। তাহলে নাও আমি সঙ্গে সঙ্গে চলে যাব না, আমি নাওকেও টেস্ট করে দেখবো যে 52 হয় কিনা। যে হতে পারে যে নাও এর ক্ষেত্রে অন্য রুল কাজ করলো, ঠিক আছে? তখন কিন্তু সবসময় কিন্তু প্লাস করলেই যে হবে তা কিন্তু নয়। একটা পরীক্ষা করে চলে যাব না, নাওকেও একটু পরীক্ষা করে নিতে হবে। এন এর কোড কত? এন কে দেখতে কিরকম একটু আগে আলোচনা করেছি, এন কে দেখতে আইভি অর্থাৎ 4 এর মতো, অর্থাৎ এন এর কোড হচ্ছে 14, ঠিক আছে? ওর কোড কত? আমি বলেছিলাম ওকে দেখতে 0 মতো, আর 0 থেকে 15 এই রেঞ্জের মধ্যে তোমাদের সবার বয়স 0 থেকে 15 মধ্যে। কারণ আমি যাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তাদের বয়স 0 থেকে 15 মধ্যে, যারা হচ্ছে NMMS স্কলারশিপ পরীক্ষা দেবে ক্লাস 8 এর জন্য। যদিও এই একই ধরনের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় পড়ে, আমি আমার ফোকাস যারা স্টুডেন্ট তাদের কথা ভেবে করছি। তাহলে ও এর কোড হচ্ছে কত? 15। ডাব্লিউ কে দেখতে 3 এর মতো, ডাব্লিউ কে দেখতে কার মতো? 3 এর মতো, মানে 23। ডাব্লিউর কোড হচ্ছে 23। যোগ করে দেখো এটা 52 হয় কিনা। 3, 5, 8, 8, 4, 12, 12, 2 হাতে থাকে 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 52। ঠিকই আছে, এগুলো যোগ করলেই 52 হয়। তাহলে একইভাবে ওয়াক্সের কোড পেতে গেলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা লেটারের কোডকে আমাকে যোগ করতে হবে। ডাব্লিউ কোড এক্ষুনি পেয়েছে 23, এর কোড হচ্ছে 1, আর এক্স, এক্স রে, এক্স মানে হচ্ছে এক্স রে, যেটা কতক্ষণ খোলা থাকে? 24 ঘন্টা। তাহলে এক্স এর কোড 24। তাহলে 23, 1, 24, 24 কত? 48। তাহলে অপশান সি 48 হচ্ছে সঠিক উত্তর। ওয়াক্স এর কোড হচ্ছে 48। এটা 2019 সালে পরীক্ষায় এসেছিল। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। তাহলে কোড তোমাকে মনে রাখতে হবে। তুমি যদি গুনে গুনে করো, টি এর কোড ABCD করে গুনে গুনে যাও, গান গুনে গুনে, তাহলে পরীক্ষায় কখনোই এই প্রশ্ন এত তাড়াতাড়ি সলভ করতে পারবে না। তোমার পরীক্ষায় একটা প্রশ্ন সলিউশন করতে পরীক্ষা শেষ হয়ে যাবে। এই জন্য কোডগুলো মুখস্থ করতে হবে, আর মুখস্থ করার উপায় আমি এই ভিডিও শুরুতেই বলে দিয়েছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। যদি কোনো সংকেতে প্লে কে বলা হয় TPEC, প্লে কে বলা হচ্ছে TPEC, তাহলে গেমকে কি বলা হবে? পি প্লে, প্লে কে বলা হচ্ছে TPEC। পি, আচ্ছা, সবসময় সোজাসুজি সম্পর্ক হবে তা কিন্তু নয়, সোজাসুজি সম্পর্ক নাও হতে পারে। আমি নিচেই লিখছি TPE&C। তাহলে একইভাবে গেম কত হবে? গেমের কোড বের করতে হবে। এখন পি এর সাথে পি, এদের সম্পর্ক বের করার জন্য আমাকে ঝট করে একটু পি এর কোডটা যদি মুখস্থ করে ফেলতে পারি, তাহলে পি এর কোড ছিল 16। পি এর কোড কত ছিল? 16। আর টি এর কোড কত? 20। ঠিক আছে, 16 থেকে 20 যেতে গেলে আমাকে অবশ্যই +4 করতে হবে। এল, এল মানে বলেছিলাম লাভ। আজাদের লাভ হয়েছিল ক্লাস 12-এ, তাই জন্য তাকে জেলে যেতে হয়েছিল। তাহলে এল এর হচ্ছে কোড হচ্ছে 12, আর পি এর কোড হচ্ছে এক্ষুনি বললাম 16। 12 থেকে 16 গেছে কি করে? +4, বা তুমি এল এর পর চার ঘাট গুণে দেখো, পি তে আসবে। এল, এম, এন, ও, পি। সরি, আমি 4 +4 করেছি, +5 হবে, নট +4। 16 প্লাস টি, পি, পি কে গোনা যাবে না, কিউ আর এস টি, না +4 ঠিকই আছে। পি এর পর থেকে কিউ আর এস টি +4 করলেই হবে, ঠিকই আছে। 12, 4, 16 ঠিকই গুনেছি আমি। এবার আসছে এ থেকে ই, অবশ্যই এর কোড হচ্ছে 1, আর ইর কোড হচ্ছে 5। 1 থেকে 5-এ যেতে গেলে +4 করলে হবে। প্রত্যেকটাই দেখো +4 যাচ্ছে, তাহলে তিনটে দেখে আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে চলে যাব না। হতে পারে যে ওয়াই এর জন্য অন্য কোড বেরোলো, এমনও হতে পারে। ওই জন্য সবগুলো পরীক্ষা করতে হবে আমাকে। ওয়াই এর কোড কত? ওয়াই এর কোড হচ্ছে 25, 25। 26 হচ্ছে জেড, ওয়াই এর কোড 25। ওয়াই এর পর সি তে চলে গেছে, তো ওয়াই এর পর জেড হয়, জেড এর পর থেকে আবার এ বি সি, মানে ওয়াই এর পর থেকে ঘুরে গেছে আবার, মানে এরকম এক্স, ওয়াই, জেড, আবার এ বি সি শুরু হয়ে গেছে, এ বি সি আবার শুরু হয়েছে, ডি, এরকম। মানে ওয়াই থেকে কোথায় গেছে? সি তে। কি করে গেছে? +4 করেই গেছে। দেখো, এদের মধ্যে 4টে লেটার পড়ে, 1, 2, 3, 4। তাহলে ওয়াই থেকে সি তে যেতে গেলেও কি করতে হচ্ছে? +4। তাহলে হয়েই গেল। গেমের জন্য কোড বের করা খুব সহজ, +4 +4 করে হবে। জির সাথে +4 করো, জি ছিল 7, জির পর 4 ঘাট গুণে ফেলো। 7 মনে রাখার দরকার নেই, জির পর 4 ঘাট গুণে কাকে পাচ্ছে দেখো, এইচ আই জে কে, জিটা হয়ে গেছে কে,
দেখো সবকটা অপশনের প্রথম লেটার কে আছে, তাহলে কোনো অপশনটাকে আমি বাঁচতে পারলাম না। আমি শর্টকাট করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। ঠিক আছে, পরে দেখি, পরে দেখলে আমি এরটা দেখলে বুঝতে পারবো, এরপর প্লাস চার করো, এ থেকে প্লাস চার করলে ই আসবে, তাহলে দ্বিতীয় অক্ষরে ই যারা সেই দুটো অপশনের মধ্যে কোনো একটা হবে। তার মানে বি তো কোনোভাবেই হবে না, আর সিও হবে না, কারণ সি এ দ্বিতীয় অক্ষরে ই নেই। তাহলে এ আর ডি এর মধ্যে কোনো একটা উত্তর হবে। পরের লেটারটা খেয়াল করে দেখো, অপশন এ আর ডি এর কিউ আছে, তাহলে পরেরটা এম এর জন্য আমার বের করে কিছু লাভ হবে না, কারণ এম এর জন্য কিউ বেরোবেই, দেখেই বুঝতে পেরে গেছি। তাহলে এম এর জন্য বের করে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, আমি সরাসরি চলে যাবো ইর জন্য, কারণ ই এর কোডটা বলা আছে অপশন এ হতে পারে বা আই হতে পারে। ই এর সাথে +4 করলে কখনো এ হবে না, এটা অবশ্যই আই হবে, FGHI। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আমি এই ট্রিকটা লাগিয়ে এখানে আমি সময় বাঁচালাম, নাহলে আমাকে এম এর জন্য ক্যালকুলেট করতে হতো। আমি একটু বুদ্ধি খাটিয়ে আমি ট্রিক লাগিয়ে আমি কিছু করে নিয়েছি। আর একটা জিনিস করা যেত খুব সহজে, এক ধাক্কাতেই উত্তর পেয়ে যেতে, যদি কেউ আর একটু বুদ্ধি করে পিছন থেকে শুরু করতে। দেখো পিছনের সবকটা অপশনগুলো একটু খেয়াল করে দেখো, পিছনের লেটারগুলো একটু খেয়াল করে দেখো, কি ছিল হাইলাইট করছি, এ, ই, আই, আই। না, পিছনটা করলে হতো না, পিছনটা করলে আমাকে তাও একটা বের করতে হতো, মাঝের একটা বের করতে হতো। পিছনের একটা বের করলে মাঝের একটা বের করলে হয়ে যেত, মানে লাস্ট লেটারটা আই বেরোতো, সেখান থেকে কে কে এলিমিনেট হয়ে যেত, এ আর বি কাটা চলে যেত। তার মানে আবার দেখো কোথায় কোথায় অমিল রয়েছে, এ আর ই, মানে আমি যদি ইর জন্য আর এর জন্য শুধু বের করতাম, তাহলে আমার কিন্তু কাজ হয়ে যেত, তাহলে কিন্তু কাজ হয়ে যেত। এর জন্য যদি বের করতাম A+4 ই পেয়ে যেতাম। আশা করি কি বলছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটিয়ে দেখতে হবে যে কোন অপশন গুলোর জন্য, মানে কোন লেটার গুলোর জন্য আলাদা ডিজিট পাচ্ছ। এই যে প্রথম অক্ষরটা ক্যালকুলেট করে কিছু লাভ নেই, কারণ প্রথমটা প্রত্যেকটারই দেখো কে রয়েছে। ঠিক আছে, প্রথমটা কে বেরোবে, ঠিক আছে, জির সাথে +4 করলে কে বেরোবে, তুমি এখান থেকে কাউকে এলিমিনেট করতে পারলে না। তাহলে আমি যদি +4 করে ক্যালকুলেশন করি আমার সময় নষ্ট, এই জন্য অপশনের দিকে একটু তাকিয়ে ক্যালকুলেশনটা করলে সুবিধা হয়। তাহলে প্রথমটা আমি বের করবোই না, জির জন্য আমি বের করব না। আমি যদি এরকম করতাম, জির জন্য আমি ক্যালকুলেট করতামই না। ঠিক আছে, কোন জায়গাটা অপশনগুলো আলাদা আছে, দ্বিতীয় লেটারটা অপশনগুলো সব আলাদা আলাদা রকমের আছে, আর 3 নম্বর জায়গায় তো সবকটা কিউ আছে, 3 নম্বরটা বের করে লাভ নেই। আমি যদি এ আর ই ক্যালকুলেট করতাম পেয়ে যেতাম উত্তর। দেখে নাও, আমি একবার করছি আরেকবার। আমি যদি এইভাবে করতাম আরো ফাস্ট আমার ক্যালকুলেশন হতো। ঠিক আছে, জির জন্য বের করে লাভ নেই, কারণ জির কোড দেখতে পাচ্ছ সব জায়গাতে কি আছে, বের করে লাভ নেই। এর জন্য বের করবো, এর জন্য +4 করো, ই বের হবে। তাহলে ই কোনটাতে কোনটাতে নেই সেগুলোকে কেটে দাও, সেগুলো আর ভাবার দরকার নেই। ই রয়েছে 1 নম্বরে, 2 নম্বর পজিশনে ই রয়েছে 1 নম্বর অপশনে, আর 2 নম্বর পজিশনে ই রয়েছে 2 নম্বর অপশনে। তাহলে কোন দুটো অপশন বাতিল চলে গেল, বির অপশন, সির অপশন এখন বাতিল। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর অক্ষর সবারই কিউ আছে, তাহলে এটা বের করে লাভ নেই। 4 নম্বরে চলে যাও, ইর জন্য +4 করে দেখো, ই+4, FGHI, ই+4 করলে আই পাবো, তাহলে উত্তরটা আমি মানে খুব দ্রুত পেয়ে যেতাম, সময় অনেক বাঁচতো আমার। এইভাবে অপশন দেখেও অনেকভাবে এলিমিনেশন রাউন্ড লাগিয়ে আমরা অনেকভাবে অপশন চুজ করতে পারি। ঠিক আছে, তো হলো। এবার আসছে কোশ্চেন নাম্বার 88। ইফ ওয়ান ইজ কোডেড এট এফ, ওয়ানকে বলা হচ্ছে এফ, টুকে বলা হচ্ছে পি, থ্রিকে বলা হচ্ছে এক্স, ফোরকে বলা হচ্ছে জেড, ফাইভকে বলা হচ্ছে বি, সিক্সকে বলা হচ্ছে ডাব্লিউ, সেভেনকে এল, এইটকে ইউ, আর নাইনকে ডি লেখা হয়, তাহলে 85341 মানে সেভেনকে কিভাবে লেখা হবে। ঠিক আছে, এখানে সবকিছু বলেই দিয়েছে, কাকে কি বলা হবে একদম প্রশ্নে সব বলাই আছে। শুধু তোমাকে কি করতে হবে, তোমাকে শুধু একটু টেস্ট করে দেখতে হবে যে কি বেরোয়। ঠিক আছে, দেখো কোয়েশ্চেনে কি ছিল, 85341 এর জন্য বের করতে দিয়েছে। ঠিক আছে, এখানে একটু এলিমিনেশন রাউন্ড লাগাই তো। 1 নম্বর অপশনটা আমার টেস্ট করে কিছু লাভ নেই, সবকটা ইউ আছে, বাদ দিয়ে দাও। ঠিক আছে, 2 নম্বরে বি 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 আছে, একটা ইউ একটা ডি আছে, 2 নম্বরটা আমি আহ 2 নম্বরটা না ক্যালকুলেট করে আমি সরাসরি চলে যাচ্ছি 1 2 3 4, 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরে অপশনগুলো একটু আলাদা আলাদা আছে। আচ্ছা 2 নম্বরটা করছি একটু পর। 8কে আমি বাদ দিলাম, 8-এর জন্য ইউ বেরোবে, চোখ বন্ধ করে, আমার দেখারই দরকার নেই। তুমি যদি দেখতে চাও দেখতে নাও, দেখে নাও, কারণ 8কে বলা হয় ইউ। তোমার অপশনে সবকটা ইউ বলাই আছে। ঠিক আছে, অপশন ভুল দিলে সেক্ষেত্রে ভুল থাকতে পারে, নাহলে কিন্তু ভুল থাকার সম্ভাবনা নেই। ঠিক আছে, 5কে কি বলা হবে, 5কে দেখে নাও, 5কে বলা হয় বি। তার মানে এই লাস্টের অপশনটায় বলা নেই যে বি নয়, লাস্টেরটায় বলা আছে ডি, তাহলে লাস্টের অপশনটা কিন্তু বাতিল। 5কে কি বলা হবে, বি বলা হবে।
তাহলে একটা অপশন বাতিল মানে অনেকটা সুবিধা হয়ে গেল তোমার। এইবার দেখো, এইবার তুমি লাস্টেরটা করো, এফ লাস্ট লেটারটা সাতের জন্য বের করো। সেভেনের কোড কি? সেভেন হচ্ছে এল, সেভেনকে বলা হচ্ছে এল। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে কি, কোনটাতে লাস্টের লেটারটা এল নয়? অপশন এ লাস্টের লেটারটা এল নয়, তাহলে অপশন এটা বাতিল, এটা কোনোদিন উত্তর হবে না। ঠিক আছে, এবার দেখো কোনগুলো আলাদা। এই দেখো বি বি মিলে গেছে, দ্বিতীয় অক্ষরটা বের করে সময় নষ্ট হবে। 3 নম্বর অক্ষরটা দুটোই এক্স আছে, বের করলে সময় নষ্ট হবে। 4 নম্বর অক্ষরে দুটো আলাদা আলাদা আছে। ঠিক আছে, আর 5 নম্বর দুটো এফ এফ আছে, এল এল আছে। তাহলে 4 নম্বর লেটারই ঠিক করবে যে কোনটা হবে আমার উত্তর। 1 2 3 4, 1 2 3 4, এই 4 নম্বর অপশানই বলে দেবে কোন উত্তরটা হবে। ঠিক আছে, তুমি চাইলে সব কটা বের করতে পারো। আমি সময় বাঁচানোর ট্রিক বলছি। 4-এর কোড কত? 4-এর কোড দেখে নাও, জেড বলা আছে। তাহলে উত্তর আমি এক ঝটকায় পেয়ে গেলাম। আমার টাইম অনেক বেঁচে গেল, সবার জন্য ক্যালকুলেট করতে হলো না, আমি অনেক সময় বাঁচিয়েছি। 4-এর জন্য হচ্ছে জেড, এই সি এর অপশানে আছে একমাত্র, তাহলে সিটটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আমি একটু মুছে দিচ্ছি। তোমরা চাইলে ভিডিওটা একটু রিওয়াইন্ড করে সামনে গিয়ে কোশ্চেনটা নিজেরা ট্রাই করতে পারো, আরেকবার করতে পারো কিনা, দিয়ে তোমরা কমেন্টে লিখতে পারো যে বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, তো এই হচ্ছে আমার উত্তর। যার ফার্স্ট পজিশনে থাকবে, ফার্স্ট পজিশনটা দরকার নেই, যে 2 নম্বর পজিশনে বি থাকবে, শেষ পজিশনে এল থাকবে, আর 4 নম্বর পজিশনে জেড থাকবে, সেটাই আমার উত্তর। বি, জেড, এল, এই তিনটে দেখে আমি উত্তর পেয়ে যাবো, বাকিগুলো না দেখলেও চলবে। যদি তুমি করতে চাও, টাইম নষ্ট করতে চাও, সেক্ষেত্রে করতে পারো। সবগুলোর জন্য, 3-এর জন্য বের করতে পারো, 1-এর জন্য বের করতে পারো, দিয়ে পুরোটা মিলিয়ে দেখতে পারো, মিলে যাবে। ঠিক আছে, আমি ওটা করছি না, আমি টাইম বাঁচাচ্ছি। কারণ টাইম বাঁচানোটাই হচ্ছে আমাদের আসল ট্রিক। এখানে যদি সব প্রশ্ন তোমাকে করতে হয়, টাইম বাঁচাতে হবে, না হলে কিন্তু তুমি সব প্রশ্নের উত্তর করে আসতে সময়ই পাবে না। চলো পরবর্তী প্রশ্ন। যদি ই কে বলা হয় 5, হেন কে বলা হয় 27, তাহলে পেট কত? ই এর মান 5, আমরা জানি ই এর কোড 5 নম্বরে ই আসে। এটা আমাকে বলে দিয়ে কি বলছে? এটা বলে দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে দিচ্ছে যে প্রত্যেকটা, এটা হচ্ছে লেটার কোডিং, ফরওয়ার্ড র্যাঙ্কিং ইউজ হচ্ছে। ই এর কোড 5 তো আমরা হয়, আমরা জানি সবাই, ই তো 5 নম্বরে আসে। এটা আমাকে বলে দিয়ে কি বলছে? ফরওয়ার্ড র্যাঙ্কিং ওরা ইউজ করছে, এটা ওরা ইন্ডিকেট করছে। ঠিক আছে, ব্যাকওয়ার্ড ইউজ করছে না। ঠিক আছে, এবার হচ্ছে হেন। হেনকে বলা হচ্ছে 27। হেন 27 কি করে হয়? নিশ্চয়ই প্রত্যেকটা র্যাঙ্কিং কে যোগ করেছে। এইচ কে দেখতে 8 এর মতো, এইচ এর হচ্ছে 8, ই এর হচ্ছে 5, আর এন কে দেখতে 4 এর মতো, মানে 14। ঠিক আছে, 8, 5 আর 14 যোগ করলে 27 হয়। ঠিক আছে, 8 5 13 10 23, 23 4 27। ওকে, তো পেয়ে গেছি। পেটের কোড কত হবে? খুব সহজ, প্রত্যেকটা লেটারের কোড বের করে ফেলো আর যোগ করে ফেলো, সহজ। পি কে দেখতে 6 এর মতো, তার মানে 16, ই হচ্ছে 5, আর T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আমি এইভাবে প্রত্যেকবার বলতে থাকবো, যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে। তোমরা মানে এলোমেলো ভাবে এবিসিডি গুলো লিখে ফেলবে বিভিন্ন জায়গাতে, দিয়ে নিজেরা কোডগুলো মুখস্থ করার চেষ্টা করবে। মনে নিজেরা কোডের টেস্ট দেওয়ার চেষ্টা করবে যে কোডটা তোমার মুখস্থ হয়েছে কিনা, র্যাঙ্কিং গুলো তোমার মুখস্থ হয়েছে কিনা। 16, 5 আর 20, 20 5 25, 10 35, 10 40, 41 হচ্ছে উত্তর। তাহলে 16 5 20 যোগ করলে উত্তর হবে 41। হয়ে গেছে, খুব সহজ। আচ্ছা, এইরকম একটা প্রশ্ন আমরা আজকে আলোচনা করেছিলাম। যদি ক্লাউডকে বলা হয় হোয়াইট, ক্লাউডকে বলা হচ্ছে হোয়াইট, হোয়াইটকে বলা হয় রেন, রেনকে বলা হয় গ্রিন, গ্রিনকে বলা হয় এয়ার, এয়ারকে বলা হয় ব্লু। দেখো কত দিয়েছে। ব্লুকে বলা হয় ওয়াটার। তাহলে পাখিরা কোথায় উড়বে? তুমি সব পড়ে নিয়েছো। পাখিরা কোথায় উড়ে? নর্মালি উত্তর দাও, পাখি কোথায় উড়ে? আকাশে। ঠিক আছে, আকাশে মানে স্কাই। স্কাই বলে কিছু কি ছিল এখানে? না, স্কাই তো কিছু ছিল না। তাহলে এখানে বাতাসের কথা বলা হচ্ছে, এয়ার। পাখিরা বাতাসে উড়ে। ঠিক আছে, নর্মালি বাতাসে হওয়া উচিত, আকাশে হওয়া উচিত, কিন্তু আকাশ অপশনটা এখানে নেই। ঠিক আছে, এখানে তো আকাশ অপশন নেই। তাহলে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে ক্লাউড। পাখিরা তো মেঘে ওড়ে না, সাদায়ও ওড়ে না, আকাশ বৃষ্টিতে ওড়ে না, সবুজেও ওড়ে না। এয়ার হবে উত্তর। ঠিক আছে, ব্লুতে উড়ে না, ওয়াটারে উড়ে না, তাহলে এয়ার হচ্ছে উত্তর। পাখিরা কোথায় উড়ে? এয়ারে ওড়ে। এয়ার মানে পাখি। এবারে এয়ার, সরি, এয়ার মানে হচ্ছে এয়ার মানে বাতাস, পাখিরা বাতাসে ওড়ে। আর বাতাসকে কি বলা হচ্ছে এখানে দেখে নাও, এয়ারকে বলা হচ্ছে ব্লু। তাহলে এয়ারকে এখন বলা হয় ব্লু, তাহলে পাখিরা কোথায় উড়ে? ব্লুতে উড়ে। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্নের উত্তর, এইভাবে আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। 2019 সালের এনএমএমএস স্কলারশিপ পরীক্ষার প্রশ্ন আলোচনা করে দিলাম।
আরও কিছু প্রশ্ন পরবর্তী ক্লাসে আলোচনা হবে, আরও কিছু মজাদার ট্রিক্স নিয়ে পরের ক্লাসে আমরা আসছি। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের ভিডিওটা এ পর্যন্তই।